ওয়ালাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটাতে। আজকে খুবই মজার একটা টপিক পড়বো, তবে অনেকের কাছে এই টপিকটা একটু ভয় লাগে। টপিকটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের জন্য মূলত, এবং আজকে আমরা পড়বো বিদ্রোহী কবিতাটা। বিদ্রোহী কবিতাটা লিখেছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সো এই কবিতাটা পড়ার আগে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কে কোন কলেজে পড়ছো। কলেজে একটু লিখো, কেউ যদি ঢাকা কলেজ হও তাহলে ঢাকা কলেজ, এবং সাথে তোমাদের ব্যাচটাও লিখতে পারো, চাইলে কেউ সংক্ষেপেও লিখতে পারো। মনে করো তুমি যদি ঢাকা কলেজের হও, কমেন্টে হচ্ছে ডিসি 2015 এভাবেও লিখতে পারো, 25 এভাবে তোমরা লিখতে পারো। সো সবাই একটু ঝটপট জলদি জলদি কমেন্ট করে ফেলো, ক্লাসটা শেয়ার দাও, কারণ আজকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র পড়বো। পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসের কমেন্টে মেনশন করো, যাতে তোমাদের বন্ধুরাও ক্লাসটাতে জয়েন করতে পারে। সো সবাই মিলে খুবই মজার একটা ক্লাস আমরা করব। আজকে আমরা বিদ্রোহী কবিতার প্রথম যে পার্টটা রয়েছে, প্রথম পার্টটা শেষ করে ফেলবো। প্রথম পার্টটাও বেশ ইন্টারেস্টিং, আবার বেশ খানিকটা কঠিনও বটে। অল রাইট, সো আমি দেখি কারা কারা কোথা কোথা থেকে জয়েন করেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমাদের সাথে শরীফ জয়েন করেছে। অল রাইট, কমেন্ট ঠিক আছে। তো আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে ঠিকঠাক মতো। আচ্ছা, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে বন্ধুরা জয়েন করেছে। আমাদেরকে একটু এটাও লিখে জানাতে পারো যে কাদের কাদের কাছে বিদ্রোহী কবিতাটা কঠিন মনে হয়। সিপিসি 25 থেকে জয়েন করেছে আমাদের সাথে একজন বন্ধু। চট্টগ্রাম থেকে কামরুল ইসলাম জয়েন করেছে, বলেছে ও নিজেই নাকি চট্টগ্রাম। আচ্ছা, ঠিক আছে। এনএইচ নাজমুল জয়েন করেছে। মহু ইসলাম 2025 ব্যাচ, ওয়ালাইকুম আসসালাম। এইচএসসি 26 লাকি জয়েন করেছে আমাদের সাথে। এইচএসসি 26 অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি। যদি আমাদের আজকের ক্লাসটা কিন্তু মূলত এইচএসসি 25 এর জন্য। আমরা আজকে যে ক্লাসটা করছি এটা এইচএসসি মূলত 25 ব্যাচের জন্য আমাদের এই ক্লাসটা করা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার স্যার। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। অল রাইট, এইচএসসি 25 মিম আক্তার আমাদের সাথে জয়েন করেছে। এইচএসসি 25 থেকে লিমন ফারাজি। হ্যালো হ্যালো লিমন, কেমন আছো তোমরা? আচ্ছা, ঠিক আছে। বিথি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। অল রাইট, চলো তাহলে আমরা আর দেরি না করে আমরা আমাদের পড়াটা স্টার্ট করে দিই। আমাকে কি তোমরা প্রথমে বলতে পারবা যে বিদ্রোহী কবিতাটা কে লিখেছেন? আমরা অলরেডি একবার বলে ফেলেছি, বিদ্রোহী কবিতাটা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। এইবার তোমরা আমাকে একটু কমেন্টে এই ব্যাপারটা লিখে জানাও তো যে আমরা কারা কারা এই কথাটা শুনেছি যে আসলে কাজী নজরুল ইসলামেরই নোবেল পুরস্কারটা পাওয়ার কথা ছিল, সেটা কোনোভাবে সেটিং দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে নিয়েছেন। এই কথাটা আমরা কারা কারা শুনেছি একটু দেখি, কমেন্টে বলো দেখি। তারপর এটা নিয়ে আমাদের পরবর্তী আলোচনা আছে। হ্যালো বলছে রুমানা। হ্যালো ভাইয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে তানভি জয়েন করেছে। কাজী নজরুল ইসলাম, সোনালী, হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা, হ্যাঁ, এইচএসসি 25-এর বন্ধুরা তোমরা তোমাদের কলেজের গ্রুপগুলোতেও আমাদের এই লাইভ ক্লাসটা শেয়ার করতে পারো, তোমাদের বন্ধুদের গ্রুপেও বলতে পারো, যাতে সবাই মিলে আমরা চমৎকার একটা ক্লাস করতে পারি। আচ্ছা, এই কথাটা কারা কারা শুনেছি? আচ্ছা, ঠিক আছে, অনেকেই এই কথাটা শুনেছি যে আমরা আমরা শুনেছি যে আমরা কি শুনেছি যে কাজী নজরুল ইসলামেরই মূলত নোবেল পুরস্কারটা পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কে নিয়ে নিয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আসো এই মিথটা নিয়ে একটু কথা বলা যাক। এই মিথটা নিয়ে আমি একটু কথা বলবো। প্রথমে তোমরা আমাকে এটা বলো তো যে কাজী নজরুল ইসলামের জন্মসাল কত? কাজী নজরুল ইসলামের জন্মসাল কত বলো দেখি। আচ্ছা, ওকে, অনেকেই শুনেছো, আর কেউ কেউ বলছো যে না, এই কথাটা আগে শুনিনি, আজকে প্রথমবারের মতো শুনলাম। তো আমি আজকে যারা যারা শুনেছো এই ব্যাপারটা যে একটা মিথ, বা এই ব্যাপারটা যে মিথ্যা একটা কথা, এটা এখন প্রমাণ করবো আর কি। অলরাইট, সো বলো তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তীর্থপল 1899। আচ্ছা, হাসিব রেজা বলছে 1899। ঠিক আছে, তার মানে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালে। ভেরি গুড, সবাই পেরেছি। কাজী নজরুল ইসলাম, এইবার বলতো কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ যদি 1899 সালে করেন, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? লিজু বলছে 1910, ভুল উত্তর। মাহিম রহমান বলছে 1913। আচ্ছা, ওকে, 1899। হ্যাঁ, এইচএসসি 26-এর যারা তারাও ক্লাসটা করতে পারো, সমস্যা নাই, কিন্তু মূলত ক্লাসটা এইচএসসি 25 ব্যাচের জন্য, যাদের অলরেডি ফার্স্ট ইয়ার শেষ, আর এক বছর পরে যাদের এইচএসসি পরীক্ষা। 1913, এক্স্যাক্টলি 1913। তার মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে এশীয়দের মধ্যে সর্বপ্রথম 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। এখন দেখো, কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে 1899 সালে, অন্যদিকে
অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পাচ্ছেন তখন কাজী নজরুল ইসলামের বয়স কত বলো দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর যখন সাহিত্যে নোবেল পুরস্কারটা যে বছর তিনি পেলেন তখন আসলে কাজী নজরুল ইসলামের বয়স কত বলো। হ্যাঁ অন্তর ঠিক বলেছে, 1913। সিলেটের ছাত্রী তান্নি জয়েন করেছে আমাদের সাথে। লাবণ্য খুশবু 1913, অন্তর কাজী 1913 বলছে, আমি এইচএসসি 24, সৌরভ বলেছে। ওকে 14 বছর এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে কাজী নজরুল ইসলামের তখন বয়স হচ্ছে সবে 14। এখন 14 বছর বয়স্ক কাজী নজরুল ইসলামকে কি আদৌ রবীন্দ্রনাথ ঠাকুর চিনতেন? বা 14 বছর বয়সে 14 বছর বয়স এমন একটা সময়, 1899 সাল, তখন মানে 1899 সালে জন্মগ্রহণ করা কাজী নজরুল ইসলামের বয়স যখন 14, তখন হয়েছে মোটে 1913 সাল। ফেসবুক তখনও আবিষ্কার হয় নাই, সোশ্যাল মিডিয়ারও কোনো প্রকোপ নাই দেশব্যাপী। এইরকম একটা সময় রবীন্দ্রনাথ ঠাকুর কি আদৌ কাজী নজরুল ইসলামকে চিনতেন যে কাজী নজরুল ইসলামের একটা কবিতা তিনি কোনো রকম ভাবে, ঠিক আছে, কোনোভাবে তার ক্রেডিট নিয়ে তিনি নোবেল পুরস্কার পেয়ে যাবেন? এটা কি আদৌ সম্ভব? কি মনে হয় এখন এই কথাটা, এই তথ্যটা, এই ফ্যাক্ট চেকিং এর পরে কি মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেই ব্যাপারটা আমরা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সাহিত্যে নোবেল পুরস্কারটা পেয়েছেন 1913 সালে, এটা তিনি তার নিজের কৃতিত্বেই পেয়েছেন, ঠিক আছে? এটা কাজী নজরুল ইসলামের কোনো কবিতা চুরি করে তিনি আসলে কবিতাটা পান নাই। এই ব্যাপারটা কি এখন ক্লিয়ার আমাদের কাছে? বুঝতে পেরেছি? আচ্ছা, বাকি বন্ধুদেরকেও একটু ক্লাসে মেনশন করে দাও, বাকি বন্ধুরাও ক্লাসটাতে জয়েন করে ফেলুক। সম্ভব না, হ্যাঁ আফরিন আক্তার বলছে এটা সম্ভব না, এক্স্যাক্টলি, ভেরি গুড, ইম্পসিবল। সৌরভ সূত্রধর, সবাই আমরা মোটামুটি বুঝতে পেরেছি যে আসলে আমরা যে কথাটা অনেকেই অনেক সময় অনেকজনের কাছে অনেক অসমর্থিত সূত্র থেকে শুনেছি, এটা আসলে একটা গুজব, এটা আসলে একটা মিথ যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কারটা চুরি করে নিয়েছেন বা তার কবিতা তিনি মেরে দিয়েছেন। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা বা মিথ। কারণ মাত্র 14 বছর বয়সে কাজী নজরুল ইসলাম আসলে তখনও তত এস্টাবলিশড কেউই হন নাই যে তার কোনো কিছু। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ততদিনে এস্টাবলিশ হয়ে গেছে। কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সাল কত বলো দেখি। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস বুঝাই। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত? মিম আক্তার বলছে অল ক্লিয়ার, জি স্যার বলছে লিমন ফারাজি। আচ্ছা, এইচএসসি ব্যাচ 25, ভেরি গুড। শারমিন, বাকিদেরকে একটু জয়েন করতে বলো। সম্ভব না, হ্যাঁ, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছে 1861 সালে, রাইট? 1861 সালে তিনি যখন জন্মগ্রহণ করেছেন, 1861 থেকে 1871, 1881, 1891, তারপর হচ্ছে 1901, অলরেডি ততদিনে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর 40-50 বছর তার সাহিত্য জীবনেও পার করে ফেলেছেন অলরেডি ততদিনে, ঠিক আছে? তো এই জন্য তিনি অলরেডি ততদিনে একজন এস্টাবলিশড সাহিত্যিক, একজন এস্টাবলিশড কবি। তার আসলে কাজী নজরুল ইসলামকে চেনারও কথা না, এবং কাজী নজরুল ইসলামের কোনো কবিতা তার আসলে তার পক্ষে চুরি করাও তখন সম্ভব ছিল না। ক্লিয়ার তো আমরা সবাই বুঝেছি? 1961 লিখেছে একজন, ভুল লিখেছ। চলো এইবার তাহলে আমরা আস্তে আস্তে পাঠ পরিচিতির দিকে চলে যাই। কোন কোন জিনিসগুলো আমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো আমরা আলাদা করে মার্ক করে নিব। আবারও বলছি, আমাদের এই ক্লাসটা মূলত এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য, যাদের জন্য আমরা রিসেন্টলি 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা একটা নতুন কোর্স চালু করেছি। সেটা হচ্ছে এইচএসসি 25 অনলাইন ব্যাচ বাংলা ইংলিশ আইসিটি 2.0। অর্থাৎ এই কোর্সটা আমরা অলরেডি একবার শেষ করে ফেলেছি। এইচএসসি 25 ব্যাচে যারা শুরু থেকে আমাদের সাথে ছিল, ফার্স্ট ইয়ারের শুরু থেকে, তারা অলরেডি আমাদের কাছে একবার এই কোর্সটা করে ফেলেছে। বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের কমপ্লিট সিলেবাস। কিন্তু যারা প্রথম দফায় ভর্তি হওয়া নাই, তাদের জন্য আমরা আরেকটা অপশন নিয়ে এসেছি, আরেকটা কোর্স আমরা লঞ্চ করেছি, বাংলা ইংলিশ আইসিটি 2.0। এটা একটা বান্ডেল কোর্স। এই কোর্সটাতে তোমরা যদি ভর্তি হও তাহলে তোমরা এই সবগুলো জিনিসপত্রই আবারও পাবা, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে ভাইয়া মেনশন দেয় কিভাবে? বন্ধুর নামের আগে অ্যাট লিখো, এই যে এইটা অ্যাট লিখে তুমি যদি মনে করো ফারহান লিখো, তাহলে দেখবা যে আমার নাম খুঁজে পাচ্ছ, ঠিক আছে? এইভাবে বন্ধুদেরকে মেনশন দেয়। যে প্রশ্ন করেছো আশা করি উত্তর, হ্যাঁ ভেরি গুড। মোসাম্মদ ইসমা আক্তার ও ক্লাসটা শেয়ার করে ফেলেছে, ভেরি গুড। অলরাইট, চলো এবার আমরা দেখি কোন কোন জিনিসপত্র আমাদের মনে রাখতে হবে। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে।
অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা হচ্ছে বিদ্রোহী। এটা কিন্তু আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা আমাদের এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কিসের জন্য ইম্পর্টেন্ট? এটা আমাদের এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ এইচএসসি পরীক্ষাতে আমাদের বাংলা ফার্স্ট পেপার থেকে এমসিকিউ আসে। এইচএসসিতে বাংলা ফার্স্ট পেপার থেকে এমসিকিউ আসে এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে কবিতা অথবা গল্পের উৎস। সো উৎসটা মনে রাখতে হবে। এই যে বিদ্রোহী কবিতাটা, এটা অগ্নিবীণা থেকে কালেক্ট করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখি বিদ্রোহী কবিতা বাংলা সাহিত্যের একটা অন্যতম শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এই কবিতার মধ্য দিয়ে এক প্রাতিশ্বিক কবিকণ্ঠের প্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় দৃষ্টান্ত। দেখি আজকের এই ক্লাসে কারা কারা মনোযোগী শিক্ষার্থী, কারা কারা আমাদের এই প্রাতিশ্বিক শব্দটার অর্থ কি এটা কে কে বলতে পারবে? দেখি প্রাতিশ্বিক মানে কি বলো দেখি। প্রাতিশ্বিক শব্দটা কঠিন, হয়তো অনেকেই প্রথমবারের মতো শুনেছি। দেখি প্রাতিশ্বিক মানে কি, কে বলতে পারবে? আচ্ছা, মাহমুদ বলছে আই অ্যাম আস এসএসসি ক্যান্ডিডেট। আমি জানি না তুমি আমার ক্লাসে কি করছো, কিন্তু ক্লাসটা করতে পারো। ক্লাসটা শেয়ার করে তোমার যদি এইচএসসির জন্য কোনো সিনিয়র ভাই আপু থাকে তার কাছে পৌঁছে দিতে পারো। এইচএসসি 25, ওকে, ভেরি গুড। ভাইয়া বাংলা ইংলিশ আইসিটি ক্লাসগুলো লাইভ ক্লাসের কি রুটিন দেওয়া হয়েছে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমাদের লাইভ ক্লাসের রুটিনগুলো আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আফরিন আক্তার বলছে বই দাগানোর জায়গা আর নাই, সবকিছু আগেই নাকি দাগিয়ে ফেলেছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ সাকিব আল হাসানকে। আচ্ছা ঠিক আছে সাকিব আল হাসান। এখন আমাকে বলো যে প্রাতিশ্বিক শব্দটার মানে কি? প্রাতিশ্বিক বলতে বোঝায়, শেয়ার ডান মারিয়ানুর, ভেরি গুড। যারা যারা শেয়ার করে ফেলেছে তারা ক্লাসে কমেন্টে বলতে পারো। আচ্ছা, প্রাতিশ্বিক মানে কি? প্রাতিশ্বিক মানে হচ্ছে যখন মনে করো কোনো একজন আর্টিস্টের একটা আর্ট তুমি দেখলা, মনে করো তুমি একটা চিত্রকর্ম দেখলা, বা চিত্রকর্ম তো একটু আদিকালের জিনিস, মনে করো একটা ফটোগ্রাফি দেখলা। একটা ছবি দেখেই তুমি মনে করে বলতে পারছো যে এটা আসলে অমুক ফটোগ্রাফারের তোলা ছবি। অথবা কোনো একটা কবিতা তুমি পড়লা, কবিতাটা পড়লা, কবির নাম তুমি জানো না, এটা কে লিখেছেন তুমি জানো না, তুমি জাস্ট পড়লা, ঠিক আছে? পড়েই তুমি যদি গেস করতে পারো হ্যাঁ এইটা মনে হয় ওই কবি লিখেছেন। ফর এক্সাম্পল, আমি জানি না তোমরা কারা কারা হুমায়ুন আহমেদের লেখাপত্র পড়েছ। হুমায়ুন আহমেদের একটা লেখা তোমরা যদি পড়ো, ইভেন ইফ তোমাকে যদি এটা নাও বলে দেওয়া হয় যে এটা হুমায়ুন আহমেদের লেখা, তারপরেও কিন্তু আমরা আইডিয়া করতে পারি, তারপরে কিন্তু আমরা গেস করতে পারি যে আচ্ছা এটা মনে হয় হুমায়ুন আহমেদের লেখা, তাই না? এই যে একটা অবস্থা, যখন তোমার একজন শিল্পীর শিল্প সত্তাটা খুব সহজে আইডেন্টিফাই করা পসিবল হয়, তার যে কোনো শিল্পকর্ম দেখে আলাদা করে বলা লাগে না এটা অমুকের লেখা, অমুকের আঁকা, অমুকের তৈরি করা। একজন শিল্পীকে যখন এভাবে পরিচয় না দিলেও শুধুমাত্র তার শিল্পকর্ম দেখেই এটা আইডিয়া করা যায় যে আচ্ছা এই শিল্পকর্মটার শিল্পী তাহলে উনিই হবেন, তখন তাকে বলা হয় হচ্ছে প্রাতিশ্বিক। বুঝতে পেরেছ? মারিয়া মনে হয় প্রাতিশ্বিকের অর্থ নিজস্ব বলেছে। নিজস্ব বলতে স্বকীয় বোঝায়, মানে নিজস্ব একটা ছাপ থাকা। যে শিল্পকর্মে একজন শিল্পীর নিজস্ব একটা সিগনিফিকেন্ট ছাপ থাকে, সেটাকে আমরা প্রাতিশ্বিক বলতে পারি। আচ্ছা, অর্ঘ্য বলছে আমার অনেক দেরি হয়ে গেল। খুব বেশি দেরি হয়নি, মাত্র 15 মিনিট দেরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে একটু দেখি প্রাতিশ্বিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে বলি, আমি যদি আমার ভাষায় বলি তাহলে বলবো কাজী নজরুল ইসলামের একটা কবিতা পড়লেই তুমি বলতে পারবা যে এটা আসলে কাজী নজরুল ইসলাম লিখেছেন। এটাই হচ্ছে তার প্রাতিশ্বিক হয়ে ওঠা। মানে বিদ্রোহী কবিতাটা যদি আমি আজকে নাও বলতাম যে এই কবিতাটা কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, তারপর কিন্তু আমরা আইডিয়া করতে পারতাম যে হ্যাঁ এত কঠিন একটা কবিতা আর কে লিখবে, নিশ্চয়ই কাজী নজরুল ইসলাম লিখেছেন। এইভাবে করে আমরা আইডিয়া করতে পারতাম, এই জন্যই তাকে বলা হচ্ছে প্রাতিশ্বিক। শেয়ার ডান কামরুল, ভেরি গুড, ঠিক আছে। আসো তারপরে দেখি বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্ভে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে ঔপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। এখন ঔপনিবেশিক কি এইটা একটু বলি, আর এখানে যদি কোনো শব্দ তোমরা না বুঝো তোমরা কমেন্টে লিখে জানাতে পারো। ফজলে রাব্বি আমার নাম কেন বলছে আমি জানি না, আমার নাম তো ক্যাপশনেই দেওয়া আছে। এখন বলো ঔপনিবেশিক মানে কি, এটা কি জানি? মনে করো একটা জায়গার শাসকরা একটা জায়গা থেকে মানুষ গিয়ে আরেকটা জায়গায় বসতি গঠন করলো, বা তারা একটা জায়গায় এস্টাবলিশ হওয়ার চেষ্টা করলো। যেমন মুঘলরা যখন এই অঞ্চলে আসলো, হ্যাঁ তারা এসেছে মনে করো আফগানিস্তানের সাইড থেকে, তারা কিন্তু এই অঞ্চলে উপনিবেশ স্থাপন করেনি, তারা এই অঞ্চলেই থেকেছে, এই অঞ্চলেই মানে রাজত্ব বিস্তার করার চেষ্টা করছে।
এই জন্য তাদেরকে আমরা সরাসরি কি বলি, আমরা তাদেরকে অনেক সময় বিদেশি শক্তি বলতে পারি, অনেক সময় বহিরাগত বলতে পারি, কিন্তু তাদেরকে আমরা সরাসরি ঔপনিবেশিক বলি না। আমরা ঔপনিবেশিক বলি হচ্ছে ইংরেজদের। কেন? তাদের মধ্যে পার্থক্য কি? আফগানিস্তানে থেকে কেউ আসলো ভার্সেস ইংল্যান্ড থেকে, ব্রিটেন থেকে কেউ আসলো, কেন আমরা ব্রিটিশদেরকে ঔপনিবেশিক শক্তি বলছি? কারণ যখন এরকম বাইরে থেকে কেউ শাসন করতে আসে, কিন্তু ওই জায়গাটাকে সে ওন করে না, বা ওই জায়গাটাকে সে কখনো নিজের দেশ বলে মনে করে না, বরং ওই জায়গার যা কিছু সম্পত্তি আছে সেটা তার আসল যে মাতৃভূমি, তার যেখানে জন্মস্থান, সেখানে সে পাচার করার চেষ্টা করে। তখন আমরা এই ধরনের শাসক শ্রেণীকে ঔপনিবেশিক বলি। ব্রিটেনের মানুষ যারা, অর্থাৎ ব্রিটিশ যারা ছিল, তারা কিন্তু এই কথাটাই করেছে। আচ্ছা, একজন বলছে সগর্বে মানে কি? সগর্ব কোথায় আছে? আচ্ছা, সগর্বে ভালো একটা পয়েন্ট আউট করেছো, আমি একটু এটা এক্সপ্লেন করে দিই। এই যে স আছে, এই যে স, এই স এর মানে হচ্ছে, এই স এসেছে শহীদ থেকে, এই স এসেছে শহীদ থেকে। শহীদ মানে কি? মানে হচ্ছে সহ অথবা সাথে। অনেক সময় তোমরা দেখবা যে আপনি সস্ত্রীক আমন্ত্রিত, বিয়ের ইনভাইটেশন কার্ডে, বিয়ের দাওয়াতপত্রে লেখা থাকে আপনি কিভাবে আমন্ত্রিত, আপনি সস্ত্রীক, তার মানে হচ্ছে আপনি স্ত্রী সহ আমন্ত্রিত, ঠিক আছে? আরেকটা স আছে, এইটা সস্ত্রীকটা এইভাবে লিখবো আমরা, ব দিব না। আরেকটা হচ্ছে এরকম স, ঠিক আছে? স্বেচ্ছা অথবা হচ্ছে স্বকীয়। এখানে বলতে এই যে দন্তস্ব বফলাটা, এই দন্তস্ব বফলাটা হচ্ছে কোত্থেকে আসছে? এটা হচ্ছে স্বীয় থেকে এসেছে, স্বীয় বা নিজ অথবা সেলফ, এইখান থেকে এসেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? সগর্বে কবি নিজের বিদ্রোহী কবি সত্তার প্রকাশ ঘটিয়েছেন। ঔপনিবেশিক ক্লিয়ার? সদম্ভ মানে কি? আচ্ছা, দম্ভ মানে কি? দম্ভ মানে হচ্ছে, আমি যদি আসি দম্ভ কই, দম্ভ মানে হচ্ছে অহংকার। দম্ভ মানে হচ্ছে অহংকার। তাহলে সদম্ভ মানে কি? সদম্ভর মানে কিন্তু মাত্রই বুঝলাম। সদম্ভ মানে কি? স এসেছে, এই যে শটা, এই শটা এসেছে এই যে শহীদ থেকে, শহীদের যে স, এখান থেকে। শহীদ মানে হচ্ছে সহ বা সাথে, দম্ভের সাথে, অহংকারের সাথে। দম্ভ মানে হচ্ছে অহংকার করা। ভাইয়া উচ্চারণ পারি না, এই কবিতার উচ্চারণ নাকি আমাদের টপিক হিসেবে উচ্চারণ? টপিক হিসেবে উচ্চারণ হলে আমরা পড়ার চেষ্টা করবো আবার, ঠিক আছে? অবয়ব মানে কি? অবয়ব মানে হচ্ছে কোনো কিছু একটা চেহারা, দেখতে কিরকম, আকার আকৃতি কিরকম। রিফাত বলেছে আপনাদের ক্লাস অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ রিফাত, আই এম ভেরি ব্লেসড টু হ্যাভ ইউ অ্যাজ মাই স্টুডেন্টস। ঠিক আছে, তারপরে দেখি, বুঝছি না। এরপরে দেখো, কবি সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে বিভিন্ন ধর্ম, ঐতিহ্য, ইতিহাস ও পুরাণের শক্তি উৎস থেকে উপকরণ উপাদান সমীকৃত করে, সমীকৃত মানে হচ্ছে একসাথে করে তিনি বিদ্রোহী সত্তার অবয়ব রচনা করেন। এই যে এটার কথাই বলছিল তো, অবয়ব মানে হচ্ছে চেহারা বলতে পারো, চেহারা বলতে পারো, ঠিক আছে? আকৃতি বলতে পারো, দেখতে কেমন, এইটা বলতে পারো। করেন। কবিতার শেষে ধ্বনিত হয় অত্যাচারীর অত্যাচারের অবসান কাম্য। বুঝতে পেরেছি? আচ্ছা, টপিকের ওকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। বাংলা সেকেন্ড পেপারে রাফরিন বলেছে আজকে ক্লাস তো আমরা বিদ্রোহী পড়বো, পরে হয়তো বা কোনো একটা ফ্রি ক্লাসে বা এই যে কোর্সটার কথা আজকে আমরা বলছি এইচএসসি 25 ব্যাচের জন্য বাংলা ইংলিশ আইসিটি 2.0, এই কোর্সটাতে আমরা আলাদা করে পড়বো। জোস বলেছে সুবাইয়াত আবাসম। হোয়াটস আপ, ভেরি গুড। আচ্ছা, কোর্স ফি কত আমরা ক্লাসের পরে দেখাবো, ক্লাসের মধ্যের অংশে দেখাবো। আজকে আমরা বিদ্রোহী কবিতার প্রথম অংশটা পড়বো। আমাদের বিদ্রোহী কবিতাটা আমাদের যে পেইড কোর্স, মেইন কোর্সে দুইটা ক্লাসে বিভক্ত করা। প্রথমে আমরা এইটা পড়বো, প্রথম অংশ যেটা আজকে ক্লিয়ার করছি, আর পরের অংশটা আমরা আমাদের পেইড কোর্সের মধ্যে পড়বো। চলো দেখি, কবিতা শুরু করে দেওয়া যাক। এইবার আমরা কবিতা নিয়ে আলোচনা শুরু করে দেব। কবিতার জন্য তোমাদের একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। কবিতাটা দেখো, কবিতাটা যেখানে যেখানে যা যা ব্যাখ্যা দরকার, কবিতাটার যেখানে যা যা কিছু ব্যাখ্যা দরকার, সেই ব্যাখ্যাগুলো অলরেডি ক্লাসের স্লাইডে লেখা আছে। দেখো ক্লাসের স্লাইডে লেখা আছে, আমি আবার অবশ্যই ব্যাখ্যা করব, তোমাদেরকে বুঝাবো, তোমাদের প্রশ্নের উত্তর করব। কিন্তু তারপরেও আমাদের এই ক্লাসের পরেও যদি তোমরা রিভাইজ করতে চাও, এই ক্লাসের স্লাইডটা দিয়ে, ক্লাসের স্লাইডটা হচ্ছে আমাদের এইচএসসি 25 HSC 25 A+ প্রিপারেশন,
ঠিক আছে, এইচএসসি 25 এ প্লাস সাজেশন, সরি এ প্লাস সাজেশন, এই যে ফেসবুক পাবলিক গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে আজকে এই ক্লাসের স্লাইডটা আমরা দিয়ে দেব। হ্যাঁ, এই স্লাইডটা দিয়ে দেব। আসো এবার আমরা পড়ানো শুরু করি। বলো বীর। বীর বলতে তো বুঝতেই পারছো, বীর মানে হচ্ছে সাহসী, অনেক মানে তেজস্বী, এরকম কাউকে বোঝায় বলো বীর। আচ্ছা, অর্ঘ বর্মন বলছে ভাই আপনাকে অনেক মিস করি। মিস করার কি আছে, আমি তো আছি, এই যে ক্লাস নিচ্ছি। আচ্ছা, বাংলা দ্বিতীয় পত্র কি এই কোর্সে আছে? হ্যাঁ, বাংলা দ্বিতীয় পত্র এই কোর্সের মধ্যে ইনক্লুডেড, একই সাথে আছে। বলো বীর, বলো উন্নত। আচ্ছা, উন্নত মানে কি? উন্নত মানে হচ্ছে উঁচু, বুঝছো? মানে মনে করো আমরা একটা জিনিস বলি না যে আমরা দেশ হিসেবে কি হতে চাই? আমরা দেশ হিসেবে উন্নত হতে চাই। আমরা দেশ হিসেবে কি হতে চাই? দেশ হিসেবে আমরা উন্নত হতে চাই। আমরা যদি দেশ হিসেবে উন্নত হই তাহলে আসলে ঘটনাটা কি হবে? মনে করো আমরা এটা মনে করো একটা গ্রাফ, এই গ্রাফে মনে করো বাংলাদেশের অবস্থান এখন এইখানে, বাংলাদেশের অবস্থান অর্থনৈতিকভাবে মনে করো এখানে, আর ইউএস এর অবস্থান অর্থনৈতিকভাবে মনে করো এইখানে, আর নিচের দিকে আরো অন্যান্য দেশ আছে, মনে করো সুদান, উগান্ডা। তো অর্থনৈতিকভাবে আমরা পৌঁছাতে চাই হচ্ছে এই ইউএস এর জায়গাটায়। এই যে দেখো ইউএস এর জায়গাটা, আমরা এটা কি? আমরা হচ্ছে উন্নয়নশীল। আমরা হচ্ছে এখন কোথায় আছি? আমরা হচ্ছে উন্নয়নশীল। আর ইউএসএ কে আমরা কি বলতে পারি? ইউএসএ কে আমরা বলতে পারি উন্নত। তার মানে উন্নত বলতে কি বোঝাচ্ছে? উন্নত বলতে তার মানে উন্নত বলতে কি বোঝাচ্ছে? উন্নত বলতে বোঝানো হচ্ছে উঁচু। উন্নত বলতে কি বোঝানো হচ্ছে? উন্নত বলতে বোঝানো হচ্ছে উঁচু। বুঝতে পেরেছি? বলবীর চির উন্নত মমশীল। ক্লিয়ার? আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কোন ক্লাসের? এটা মূলত এইচএসসি 25 ব্যাচের, কিন্তু কেউ যদি এইচএসসি 26 ব্যাচের হয়ে থাকো তোমরা এই ক্লাসটা করতে পারো, আর কেউ যদি এইচএসসি 24 ব্যাচের সিলেট বোর্ডের হয়ে থাকো, যাদের এখনো বাংলা পরীক্ষা হয়নি, তারাও ক্লাসটা করতে পারো। হ্যাঁ ভাইয়া, এইচএসসি 25 এ প্লাস সাজেশনস গ্রুপটাতে কিভাবে অ্যাড হবো? খুবই সহজ, জাস্ট পাবলিক গ্রুপ, ফ্রি গ্রুপ, যে কেউ জয়েন করতে পারে। একটু যারা যারা অলরেডি আমাদের এইচএসসি 25 এ প্লাস সাজেশন গ্রুপটাতে আছো, একটু কমেন্টে লিঙ্কটা দিয়ে দাও তো দেখি। পরের ক্লাস কবে আসবে এটাও আমরা এইচএসসি 25 এ প্লাস সাজেশন এই গ্রুপটাতে, এই ফ্রি গ্রুপটাতে আমরা বলে দিব। গ্রুপে একটু লিঙ্কটা বলে দাও। এটা কি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র দুইটাই ক্লাস হচ্ছে? আজকের ক্লাসটা শুধুমাত্র বিদ্রোহী কবিতার উপর, বাট আমরা যে কোর্সটার কথা বলছি সেই কোর্সে আমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই সলভ করব। আচ্ছা চলো তারপরে দেখি। বুঝতে পেরেছি? আচ্ছা, অনেক ধন্যবাদ। জি ক্লিয়ার ভাইয়া, লাকি। উন্নত মানে কি? উন্নত মানে হচ্ছে উঁচু। বলো বীর, বলো উন্নত মম। মম মানে কি? আমাদের একজন বাংলাদেশের একজন প্রথিতযশা অভিনেত্রী আছে যার নাম হচ্ছে জাকিয়া বারি মম। মম মানে কি বলো তো? মম মানে হচ্ছে, আচ্ছা অষ্টম শ্রেণী, মম মানে হচ্ছে আমার। বলো উন্নত মমশির। বলো বীর, বলো উন্নত, বলো উন্নত মমশির। মম মানে হচ্ছে আমার, আর শির মানে কি? শির মানে হচ্ছে মাথা। এই যে আমার মাথা রয়েছে এটাই হচ্ছে শির। ঠিক আছে? আচ্ছা, আহসান হাবিবকে অনেক ধন্যবাদ ক্লাস পড়ানোর ধরন অনেক সুন্দর বলার জন্য, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা প্রথম দুইটা লাইন কি বুঝতে পেরেছি? বলো বীর, বলো উন্নত মমশির, তার মানে কবি কাজী নজরুল ইসলাম একজনকে একজনকে বীর বলে সম্বোধন করছেন, বা তাকে বীর বলে ডাকছেন এবং তাকে বলে দিচ্ছেন এটা করবা, এটা করবা, এটা করবা। যেমন আমি তোমাদের শিক্ষক হিসেবে তোমাদেরকে বলে দেই এটা করবা, এটা পড়বা, এটা পড়বা না, এটা করবা, এটা করবা না। ঠিক আছে? এই রকম করে এইখানে বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, বলো বীর, বলো উন্নত মমশির। প্রথম দুইটা লাইন ক্লিয়ার হলে আমাকে একটু কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। না, যারা যারা এটাকে ওই মোমো মনে করছো, ঠিক আছে, খাওয়ার মোমো, এটা ওই খাওয়ার মোমো না। ঠিক আছে? একজন লিখেছে লাকি বলেছে মোমো, এটা ওই মোমো না, হ্যাঁ খাওয়ারটা না এটা, হ্যাঁ ডাম্পলিং না। ওকে, শারমিন বলছে রাজশাহী বোর্ড থেকে এইচএসসি 25। এখন এই দুইটা লাইন কি আমরা ক্লিয়ার? বলো বীর, বলো উন্নত মমশির। বুঝতে পারছি? জি ভাইয়া ক্লিয়ার। সুমাইয়া তাবাসসুমকে ধন্যবাদ ক্লাস শেয়ার করার জন্য, বাকিরাও ক্লাস শেয়ার করে ফেলো। তারপর দেখো শির নেহারি, এরপরের লাইন কি? শির নেহারি। এই নেহারি কিন্তু হচ্ছে ওই যে আমরা যে গরুর পায়া দিয়ে বানাই, হ্যাঁ হ্যাঁ, ওই নেহারি না। নেহারি তেহারি এটা ওই খাবারের আইটেম না। নেহারি মানে কি? নেহারি মানে হচ্ছে শির দেখে। শির নেহারি, শির মানে হচ্ছে মাথা। এই এই যে একদম গর্বিত মাথা দেখে, এই গর্বিত মাথা দেখে নত শির। নত মানে কি? নত মানে হচ্ছে নিচু হওয়া। হ্যাঁ, যেমন তোমাদেরকে একটা জিনিস বলি, আগের দিনে যখন ক্ষমতাশীল কাউকে কারোর সাথে কেউ দেখা করতে যেত, মনে করো রাজার কাছে গেল কেউ, তখন কি নিয়ম ছিল? তখন হচ্ছে তাকে গিয়ে এভাবে কুর্নিশ করতে হতো, তাই না?
এই যে কুর্নিশ করা মানে কি? কুর্নিশ করা মানে হচ্ছে আমি তার সামনে নত হলাম, তার মানে আমি তার সামনে নিচু হলাম বা তার আধিপত্যটা আমি স্বীকার করে নিলাম এবং তার প্রতি আমার আনুগত্য প্রকাশ করলাম। কিন্তু কবি কাজী নজরুল ইসলাম বলছেন কারোর প্রতি আমরা মাথা নত করব না, আমরা কাউকে দেখে মাথা নত করব না, কারোর প্রতি আমরা এরকম আনুগত্য স্বীকার করব না, কাউকে আমাদের উপর আধিপত্য বিস্তার করতে দিব না। ওকে, তাহমিনাকে ধন্যবাদ ক্লাস শেয়ার করে ফেলার জন্য। আমির হামজা, ঢাকা বোর্ড 2025 ব্যাচ, ভেরি গুড। শির নেহারি, তার মানে এই যে আমি একদম কনফিডেন্সের সাথে আমি একদম মাথা সোজা করে রেখেছি, মাথা মোটেও ঝুঁকাচ্ছি না, মাথা নত করছি না, কারোর সামনে আমি সিজদা দিচ্ছি না, কাউকে দেখে আমি কুর্নিশ করছি না, এটার কথা বলছেন কবি। শির নেহারি আমারই, মানে আমার এরকম মাথা দেখে নতশির ওই শিখর হিমাদ্রির। আচ্ছা, শিখর মানে কি? শিখর মানে হচ্ছে একদম চূড়া, মানে এইটা মনে করো হিমালয়, হ্যাঁ এইটা মনে করো হিমালয়, এই হিমালয়ের যে পিক পয়েন্টটা এইটাকে বলা হচ্ছে চূড়া একদম। এটা একটা ইংরেজি আছে, এটার নাম হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে? এটার নাম হচ্ছে একদম টপ পজিশন যেটা, ওইটা পিক পয়েন্ট, PEAK, পিক। আচ্ছা, নতশির ওই শিখর হিমাদ্রির, তার মানে হচ্ছে হিমালয়ের যে চূড়া রয়েছে। দেখো আমি হচ্ছে একটা মানুষ, হ্যাঁ আমি এত কনফিডেন্ট, আমি নিজেকে নিয়ে এত শক্তিশালী আমার অবস্থান, এত বলিষ্ঠ আমার মানসিকতা বা আমার চারিত্রিক বৈশিষ্ট্য, যে আমাকে দেখে হিমালয়ের যে চূড়া রয়েছে সেই হিমালয়ের চূড়া বরঞ্চ আমাকে দেখে মাথা নত করবে। অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম এখানে বলছেন আমাদেরকে এমন হতে হবে, মানসিক ভাবে এত শক্ত হতে হবে যে আমরা কারোর সামনে মাথা নত করব না, বরং হিমালয়ের শিখর, হিমালয়ের চূড়া আমাদেরকে দেখে মাথা নত করবে, আমরা হিমালয়ের উপর আধিপত্য বিস্তার করব এবং হিমালয়ের যে চূড়া, সেই হিমালয়ের চূড়া আমাদেরকে কি করবে? আমাদের প্রতি আনুগত্য প্রকাশ করবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপরে দেখো, আচ্ছা হ্যাঁ এইটা আছে, এই যে এটা হচ্ছে নটরাজ, আসছি এটার ব্যাখ্যা আছে। এমনি ছবিটা দেওয়া হয়নি, এটা অবভিয়াসলি ব্যাখ্যা দেওয়া আছে। একজন নাকি এই ছবি দেখে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, দাঁড়াও না আসি ব্যাখ্যা করব। আমি চির দুর্দম, চির মানে কি? চিরকাল, সবসময় এরকম। দুর্দম মানে কি? দমন করা যায় না এরকম। আমি চির দুর্দম বলতে বোঝা হচ্ছে কখনো দমন করা যায় না এরকম। কবি কাজী নজরুল ইসলাম নিজের ব্যাপারে বলছেন আমি চির দুর্দম। সৌরভ বলছে স্যার আমি এইচএসসি 24-এর ক্যান্ডিডেট, আপনার ক্লাসগুলো ইউটিউব থেকে সংগ্রহ করে আমি বাংলা ভালো পরীক্ষা দিয়েছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ সৌরভ তোমাকেও। আচ্ছা, আমি চির দুর্দম, তার মানে আমাকে কখনো দমন করা যায় না। দুর্বিনীত মানে কি জানো? আমরা একদম সোজা বাংলা এটাকে বলতে পারি হচ্ছে বেয়াদব। দুর্বিনীত মানে কি? দুর্বিনীত মানে হচ্ছে বিনীত না। আমরা লিখি না যে বিনীত আবেদন, এই যে বিনীত না, অথবা সোজা বাংলায় বলতে পারো বেয়াদব। নৃশংস মানে হচ্ছে খুবই ক্রুয়েল, খুবই ভয়ঙ্কর। মনে করো একটা বাঘ যখন তার শিকার পায়, বাঘ কিন্তু আর কোনো ভালো মন্দ বিচার করে না, তাকে একদম যেভাবে পারে কামড় দিয়ে খামচি দিয়ে তাকে মেরে ফেলে। নৃশংস বলতে কি বোঝায়? নৃশংস বলতে বোঝা হচ্ছে ভয়ঙ্কর বা ক্রুয়েল। আসো এইবার যাবো হচ্ছে আমি নটরাজের প্রশ্নে। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, এটার মানে কি? দেখো এখানে ব্যাখ্যাটা আছে, আমি একটু এই লেখাটা মুছে দেই তাহলে পারবা। দুর্বিনীত মানে তো আমরা মনে থাকবে, অলরাইট। আচ্ছা, এইবার দেখো নটরাজ সম্পর্কে কয়েকটা কথা বলি। নটরাজ কার নাম? নটরাজ মূলত মহাদেবের একটা নাম, ঠিক আছে? আচ্ছা, মহুয়া ইসলাম হচ্ছে সোজা বাংলায় বেয়াদব, অলরাইট। নটরাজ, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে নটরাজের ছবি। আমি জানি না তোমরা ব্যবহার করেছো কিনা, আমি যখন ছোটই ছিলাম আমরা হচ্ছে একটা পেন্সিল ব্যবহার করতাম, পেন্সিলটা হচ্ছে লাল কালারের ছিল। সো পেন্সিলটার কোম্পানির নাম হচ্ছে এটা নাটারাজ। আমি আসলে বড় হয়ে বুঝতে পেরেছি যে এটা আসলে নটরাজকে মিন করা হয়েছে। এটা পেন্সিল ব্যবহার করতাম, এটার ইরেজার ব্যবহার করতাম, এই কোম্পানির কাটার ব্যবহার করতাম, ওই নটরাজের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখি এই নটরাজ হচ্ছে মহাদেবের আরেকটা নাম। সৃষ্টি যখন ধ্বংস হবে, ঠিক আছে, মানে আমরা ইসলাম ধর্মে যেরকম কিয়ামতের কথা আমরা যেমন ইসলাম ধর্মে কিয়ামতের কথা বুঝি না, ওইরকম কিয়ামতের মতো, ঠিক আছে, ওইরকম কিয়ামতের মতো আমরা কি এইখানে নটরাজের ইস্যুটা আসছে এরকম যে নটরাজ কখন নৃত্য পুরো
সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংসের সময় হচ্ছে নটরাজ কি করবে? নটরাজ হচ্ছে নৃত্য করবে। তার মানে তার নাচে তালে এই সৃষ্টি, এই বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বীরা যেরকম বিশ্বাস করে যে ইসরাফিলের কিসের ইসরাফিলের সিংহায় যখন তিনি ফু দিবেন, ইসরাফিলের একটা সিংহা আছে না, সেটা যখন ফু দিবেন তখন যেরকম কিয়ামত হবে, হিন্দু ধর্মাবলম্বীরা কি বিশ্বাস করেন? নটরাজের নাচে এই বিশ্বব্রহ্মাণ্ডটা ধ্বংস হবে। বুঝতে পেরেছ? আচ্ছা স্যার আপনার নাম কি? আমার নাম ফারহান সাকিব। তোমরা একটু এইচএসসি 25-এর গ্রুপটাতে যারা জয়েন করেছো তারা একটু কমেন্টে লিঙ্কটা দিয়ে দাও তো, বাকি বন্ধুরাও জয়েন করুক। আচ্ছা ঠিক আছে, তারপর বলো। বুঝতে পেরেছি, এতটুকু পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? এবার আসো আমরা পুরো লাইনটা যদি ব্যাখ্যা দেখি। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। তার মানে কবি কাজী নজরুল ইসলাম নিজেকে কিভাবে প্রকাশ করছেন? অনেক অনেক ধন্যবাদ ইয়াসিনুল হক তন্ময়কে আমাদের গ্রুপটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। বাকিরাও একটু এই গ্রুপটাতে জয়েন করে ফেলো এবং লিঙ্কটা আরো কয়েকবার তোমরা একটু কমেন্টে দিয়ে দিতে পারো। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আচ্ছা ক্লিয়ার? আমরা তারপর দেখি জি ক্লিয়ার। সাকিব আল হাসান সবসময় ক্লিয়ার থাকে। তার মানে ও নাচতেছে। হ্যাঁ এটা কিন্তু নাচে, এটা কিন্তু নাচের একটা মুদ্রা, ঠিক আছে, মানে নাচের একটা স্টেপ আর কি এটা। এবং এখানে অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হচ্ছে এইখানে যে এই যে চক্রটা, এই চক্রটা দিয়ে, এই যে নটরাজের যে চক্রটা, এই চক্রটা দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড বোঝায়। এবং এই যেখানে দাঁড়িয়ে নটরাজ নাচছে এটা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্র মিন করে এটাকে। বুঝতে পেরেছি? আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি। এইবার আমরা একটু ব্যাখ্যাটা দেখি। আমরা তো কবিতার কয়েকটা লাইন পড়লাম, লাইনগুলো যদি একটু বলি। বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আসলে এবার আমরা এই কবিতাটার ব্যাখ্যা, মানে এই কয়েকটা লাইনের আমরা তো শব্দ শব্দ ধরে ধরে ব্যাখ্যা শিখলাম, এইবার আমরা এটার একটু পুরো প্যারাটার ব্যাখ্যা বুঝি। কবি কাজী নজরুল ইসলাম তার ব্যক্তি জীবনে যেমন বিদ্রোহী সত্তার অধিকারী ছিলেন, তিনি কিন্তু তার ব্যক্তি জীবনে এরকমই ছিলেন, ঠিক আছে, যেমন এরকম বিদ্রোহী সত্তার অধিকারী ছিলেন, তেমনটি তিনি তুলে ধরেছেন তার কবিতায়। অসীম সাহস, অসীম মানে কি? সীমাহীন। অ মানে কি? অ মানে হচ্ছে না, আর সীম বলতে সীমা বোঝায়। তার মানে হচ্ছে সীমা নাই এরকম। অসীম বলতে কি বোঝায়? অসীম মানে হচ্ছে সীমানাহীন, অনেক বেশি। অসীম সাহস ও আত্মবিশ্বাস তার চারিত্রিক বৈশিষ্ট্য। শত্রুর কাছে তিনি উন্মত্ত। উন্মত্ত একদম সোজা বাংলা আমি যদি বলি, ঠিক আছে, উন্মত্তের একদম সোজা বাংলা যদি আমি বলি, সেটা সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে পাগল। হ্যাঁ, উন্মত্ত বলতে বোঝা হচ্ছে পাগল। নিজেকে তিনি বিদ্রোহীও বলছেন, নিজেকে তিনি পাগলও বলছেন, এবং নিষ্ঠুর হিসেবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন। কবি নিজেকে দাবি করেছেন মহাপ্রলয় হিসেবে। নিজেকে কি হিসেবে দাবি করেছেন? মহাপ্রলয় হিসেবে, ঠিক আছে। এমসিকিউ ক্লাস নিব আজকে না, আজকে কারণ কবিতাটা বোঝাটাই খুব ইম্পর্টেন্ট। বিদ্রোহী কিন্তু তোমাদের সিলেবাসে থাকা সবচেয়ে কঠিন কবিতা। এইচএসসি 25-এর জন্য বলছি, এইচএসসি 26-এর জন্য আবার বিভীষণের প্রতি মেঘনাথ এই কবিতাটা আছে, এই জন্য এইচএসসি 25-এর জন্য সবচেয়ে কঠিন বলতে পারো বিদ্রোহী কবিতাটা। এই জন্য আজকে আমরা আলাদা করে এমসিকিউতে যাচ্ছি না, শুধুমাত্র কবিতাটার ব্যাখ্যা বোঝাটাই তোমাদের জন্য আপাতত খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা দেখো, কবি নিজেকে দাবি করেছেন মহাপ্রলয় হিসেবে, যে প্রলয়ে দেবতার আসনও চূর্ণ হয়। চূর্ণ হয় মানে কি? চূর্ণ হয় মানে হচ্ছে ভেঙে যায়, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, গুঁড়া গুঁড়া হয়ে যায়, পাউডারের মতো হয়ে যায়, সেটার কথা তিনি বলছেন। তিনি নিজেকে তুলনা করেছেন নটরাজের তাণ্ডবের সাথে। নটরাজ যে একদম ধ্বংসলীলা চালানোর কথা বলা হয়েছে পুরাণে, সেটার সাথে তিনি নিজেকে তুলনা করেছেন, ঠিক আছে। ওকে, সো আমরা এই ব্যাখ্যাটুকু, প্রথম যে প্যারাটা আমরা পড়লাম, পাশাপাশি এই যে ব্যাখ্যাটুকু আমরা পড়লাম, এটাকে আমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে একটু কমেন্টে লিখে ফেলে যে ভাইয়া ক্লিয়ার। আমরা আমাদের যে পেইড কোর্সেও কিন্তু আমরা কিভাবে পড়বো? আমরা এইভাবেই কবিতাটা পড়বো, কবিতার সাথে যেই যেই শব্দগুলোর অর্থ জানা দরকার আছে সেই শব্দগুলোর অর্থ জানবো, এবং তারপরে আবার এইভাবে ব্যাখ্যাগুলো দেখে নিব। ক্লিয়ার? আচ্ছা, তোমরা কি, আচ্ছা
আফরিন আক্তার বলছে ভাইয়া বিভীষণের প্রতি মেঘনাথ অনেক ইজি করে পড়াইছিলেন কিন্তু নাই। হ্যাঁ, এইচএসসি 25-এর আমরা ফার্স্টে ধারণা করেছিলাম এইচএসসি 25 ফুল সিলেবাস হবে, তখন আমরা শুরুই করেছিলাম বিভীষণের প্রতি মেঘনাথ এই ইন্টারেস্টিং কবিতাটা দিয়ে। কবিতাটা কঠিন হলেও মজা আছে, এই কবিতাটা দিয়ে পড়েছিলাম এইচএসসি 25 ব্যাচকে, পড়েছে অনেকের হয়তো বা এখনো মনে আছে। এরপরে যেটা হলো সরকার থেকে বললো যে না, আসলে বিভীষণের প্রতি মেঘনাথ আমাদের শর্ট সিলেবাসের মধ্যে থাকবে না, তখন এটা বাদ দিয়ে আমাদের এগোতে হলো। অল রাইট, ঠিক আছে। এইবার আমরা একটু এই কোর্সটাতে কীভাবে ভর্তি হবো এটা একটু দেখে আসি। চলো, আমরা যে কোর্সের কথা বলছি কোর্সটাতে কীভাবে ভর্তি হওয়া যায় আমরা একটু দেখে আসি। আমরা প্রথমে হচ্ছে যাব হচ্ছে ক্রোমে গেলাম। হ্যাঁ, ক্রোমে যাই। এইখান থেকে আমরা লিখবো হচ্ছে 10 ms। কি লিখবো? আমরা লিখবো হচ্ছে 10 ms। 10 ms লিখলেই হবে, .com লিখলে খুবই ভালো। 10 ms.com মানে কি? 10minuteschool.com। 10 ms.com লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম। ঠিক আছে, এন্টার প্রেস করলেই তোমরা হচ্ছে চলে আসতে পারবা আমাদের ওয়েবসাইটে। সরাসরি আমাদের ওয়েবসাইটে আসলা। আমাদের ওয়েবসাইটে এইখানে তুমি মোবাইল দিয়ে ব্যবহার করো অথবা তুমি হচ্ছে তোমার ল্যাপটপ বা পিসি যে কোনো কিছুতে ব্যবহার করো, এখানে একটা সার্চ বার পাবা। গুগলে যেরকম সার্চ করা যায় এরকম সার্চ বার পাবা। সার্চ বারে গিয়ে তুমি লিখবা হচ্ছে তোমার ব্যাচ কত, এইচএসসি ব্যাচ যত তত লিখবা। 24 হলে 24 লিখবা, তাহলে 24-এর জন্য কি কি রিলেভেন্ট কোর্স আছে সেগুলো পাবা। 25 হলে লিখবা 25। আজকে যেহেতু আমরা 25-এর জন্য পড়ছি, চলো 25 ব্যাচকে দেখাই। তো 25 লিখলাম, 25। আচ্ছা দেখো চলে এসেছে এইচএসসি 25 অনলাইন ব্যাচ 2.0। ক্লিক করো। ক্লিক করার পরে কিন্তু আমরা কোর্সটা পেয়ে যাচ্ছি, এইচএসসি 25 অনলাইন ব্যাচ 2.0 বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি। এখানে তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ, ইনস্ট্রাক্টরদেরকে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরপরে তোমরা কোর্সটা কেনার জন্য যেটা করবা, এইখানে ক্লিক করবা, কোর্সটি কিনুনে ক্লিক করবা। কোর্সটি যদি কোনো প্রোমো কোড তোমাদের থাকে, প্রোমো কোড প্রেস করবা। প্রোমো কোড দিলে হয়তো বা এখানে আরো কিছু ডিসকাউন্ট আসবে। শুরু করুন দিয়ে তোমার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট তুমি শুরু করে দিতে পারবে। ঠিক আছে, প্রাইস কত অনেকে জিজ্ঞেস করছিল। প্রাইস হচ্ছে এই কোর্সটার 3টা সাবজেক্ট, বাংলা ইংলিশ আইসিটি, 3টা সাবজেক্টের সিলেবাস কমপ্লিট করানো হবে। এখানে এখানে আলাদা করে কোনো সাইকেল নাই, মানে সাইকেল 1 2 3 এভাবে ডিভাইড করা না। এক কোর্সেই পুরোটুকু সিলেবাস যতটুকু তোমাদের এইচএসসির জন্য লাগবে ফুলটুকু কমপ্লিট করানো হবে। এখন এটার প্রাইস হচ্ছে 3500 টাকা। ঠিক আছে ভাইয়া, এসএসসি ক্যান্ডিডেটের জন্য কোনো ক্লাস আছে কিনা? ওই যে যেভাবে ওয়েবসাইটে সার্চ করতে দেখালাম, সার্চ করে দেখবা। রাসেল বলছে ভাইয়া বিদ্রোহী কবিতার কি পেইড ব্যাচে আবার পড়ানো হবে? বিদ্রোহী কবিতাটা পেইড ব্যাচে আরও 2টা ক্লাস নেওয়া হবে। অবশ্যই আবার ক্লাস নেওয়া হবে। এটা তো ফ্রি ক্লাস, এটা তো সবার জন্য উন্মুক্ত একটা ক্লাস। বাট আমরা পেইড কোর্সে আমাদের অ্যাপ আর ওয়েবসাইটে যে আমরা ক্লাস নেই, ফেসবুকেও না, অ্যাপ আর ওয়েবসাইটে কোনো ধরনের রিস্ট্রিকশন ছাড়া তোমরা বিদ্রোহী কবিতাটা আবার করতে পারবা, সমস্যা হবে না। বাট এই কোর্সটাতে ঝটপট জলদি ভর্তি হয়ে যাও। অলরাইট, আচ্ছা সামনের মাসে ভর্তি হলেও হবে মহু ইসলাম, সমস্যা নাই। কিন্তু আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখে। সো এর আগে ভর্তি হয়ে যাও, কারণ একটা লাইভ ক্লাস মিস হয়ে গেলে পরবর্তীতে এটা রেকর্ড দেখলে আসলে লাইভের মতো মজা পাওয়া যায় না। ঠিক আছে, কোর্স কি স্টার্ট হয়েছে? এই কোর্সটা স্টার্ট হবে হচ্ছে, এই কোর্সের প্রথম ক্লাস হবে হচ্ছে 2 সেপ্টেম্বর। 2 সেপ্টেম্বর 2024। 2 সেপ্টেম্বর 2024 এই কোর্সের প্রথম ক্লাস হবে। আচ্ছা, এইবার তোমরা একটু নটরাজের, যদি কেউ নটরাজ নিয়ে আরো জানতে ইন্টারেস্টেড হও, নটরাজের একটু ব্যাখ্যাও তোমরা জেনে নিতে পারো। বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস ওই সপ্তাহে শুরু হবে সানজিদা, আমরা আলাদা করবো না। আমরা আসলে এমন করবো না যে বাংলা প্রথম পত্রের ক্লাস শেষ হওয়ার পরে বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু হবে। আমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিক্স এন্ড ম্যাচ করে নেব, মানে বাংলা প্রথম পত্র এই সপ্তাহে ক্লাস হলো, পরের সপ্তাহে অথবা পরের ক্লাসে বাংলা দ্বিতীয় পত্র, এভাবে ম্যাচ করে নেব। কতদিনের জন্য? ঠিক আছে, এই কোর্সটা আমরা শেষ করবো হচ্ছে 7 মাসে, অর্থাৎ তোমাদের এইচএসসির আগেই শেষ হবে। তোমাদের এইচএসসির আগেই শেষ হবে, এইচএসসির আগে বলতে এইচএসসি 25-এর আগেই এই কোর্সটা শেষ হয়ে যাবে। ওকে, দেখো নটরাজ শিবের সমগ্র নৃত্যের তাৎপর্যকে তার ছন্দময় বা বাদ্যযন্ত্রের একটি প্রতিমূর্তি হিসেবে দেখানোর জন্য বর্ণনা করা যায়, যা মহাবিশ্বের সমস্ত আন্দোলনের উৎস, যা শিবের চারপাশে খিলান দ্বারা প্রতিনিধিত্ব করে। এই যে দেখো, এটার চারপাশে কিন্তু কি আছে? পিলার আছে। খিলান বলতে কি বোঝায়? খিলানের সহজ অর্থ হচ্ছে পিলার। কোর্সটা শেষ হবে কোন মাসে? এখন থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ নাগাদ আমরা এই কোর্সটা শেষ করে দিব। মার্চ একদম লাস্ট, মানে মার্চে তো আর পুরোটুকু বাকি থাকবে, মার্চে অল্প কিছু বাকি থাকবে। এবং তোমাদের পরীক্ষা আর যাই হোক,
এপ্রিল মে মাসের আগে আসলে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে না, সো তোমরা একটা হাতে কমফোর্টেবল টাইম রেখেই তোমরা পরীক্ষা দিতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তার নৃত্যের উদ্দেশ্য হলো সমস্ত পুরুষের আত্মাকে কি করা, তার সমস্ত পুরুষের আত্মাকে বিমুক্ত করে দেওয়া, তার মানে মুক্ত করে দেওয়া, এবং মায়ার যে বন্ধন রয়েছে, কি কোন জিনিসটা থেকে মুক্ত করা, মায়ার বন্ধন থেকে মুক্ত করে দেওয়া, এটাই হচ্ছে নটরাজের কাজ। ভাইয়া অল সাবজেক্টের কোর্স পাবো কই? অল সাবজেক্টের কোর্সও আমাদের ওয়েবসাইটে যাবা, উপরে যে এখানে সার্চ বারটা রয়েছে, সার্চ বারে গিয়ে তুমি তোমার ব্যাচ 25 হলে 25 লিখো, তাহলে তুমি ওখানে সব সাবজেক্টের কোর্সও পাবা। আচ্ছা, এইচএসসি 25 কবে থেকে শুরু হতে পারে? মে জুন মাসের আগে আসলে হওয়ার চান্সেস খুবই লো, মে জুন মাস লাগবে। আচ্ছা, এই যে নৃত্যের জায়গাটা এইটা কি? নৃত্যের জায়গাটার নাম বলা হচ্ছে চিদারম্বম, ঠিক আছে? দেখো এই যে চিদাম্বরম, এই যে চিদাম্বরম বলতে বোঝানো হয়, মানে এটাকে তুমি যদি আক্ষরিক অর্থে বলো, আক্ষরিক অর্থে এই জায়গাটা হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র, মহাবিশ্বের মূল যে কেন্দ্র সেটা, অথবা আমরা আক্ষরিক অর্থ যদি না বুঝো, এটা যদি ভাবার্থ দেখতে চাও তাহলে হৃদয়, ঠিক আছে? হৃদয়ের যে জায়গাটা, মানুষের যে হৃদয় রয়েছে, হার্ট, এইটাকে বোঝানো হয়, এই জায়গাটাকে বলা হচ্ছে চিদাম্বরম। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা হয়তো বা এসএসসি পাবো কি? হ্যাঁ, এসএসসিও পাবা, কোনো সমস্যা হবে না। এনরোল করে ফেলো সবাই। ফ্রি ক্লাস নাই, ফ্রি ক্লাস নিচ্ছি তো, এই যে ফ্রি ক্লাস নিচ্ছি, আরো ফ্রি ক্লাস হবে। এইবার চলো পরের অংশ দেখি। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমাকে এইবার বলো দেখি, এইখানে আমরা এই তিনটা লাইনকে আমরা বুঝতে পেরেছি কিনা, এই তিনটা লাইনকে আমরা বুঝতে পেরেছি কিনা একটু বলো দেখি। এইচএসসি 26-এর লিঙ্ক পাইনি, কোথায় এইচএসসি 26-এর লিঙ্ক পাও নাই বুঝি নাই। এইচএসসি 26-এর গ্রুপে গিয়ে পোস্ট করো, মানে আমার এইচএসসি 26-এর পোস্টে যদি কমেন্ট করো, আমি ওখানে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমাকে কয়েকটা শব্দ দেখি। আচ্ছা, আমি এখানে দেখি আমি মহাভয়, এটার মানে বুঝছি কিনা, আমি অভিশাপ পৃথ্বীর, এটার মানে বুঝছি কিনা, আমি দুর্বার, দুর্বার মানে কি, আমি ভেঙে করি সব চুরমার, চুরমার মানে হচ্ছে একদম সব ধ্বংস, মানে একদম গুঁড়া গুঁড়া করে ফেলি, একদম ভেঙে পিস পিস করে ফেলি। এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা জুন মাসের আগে হওয়ার সম্ভাবনা আমি তেমন একটা দেখি না। সাজিদা বলছে ভাইয়া সৃজনশীল প্রশ্ন লেখার কিছু টিপস বলেন। আজকের ক্লাসটাতে আসলে বিদ্রোহী কবিতাটাই আমরা ফোকাস করছি, বা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা, হয়তো বা পরবর্তীতে কোনো ফ্রি ক্লাসে যদি সম্ভব নাও হয়, পেইড ক্লাসে অবশ্যই আমরা আলোচনা করব। আচ্ছা, 3 নম্বর লাইনটা বুঝে নেই। অর্ঘ্য বর্মন কিন্তু বলছে ক্লিয়ার ভাইয়া, সব বুঝছে। অর্ঘ্য বর্মনকে আমাদের এইচএসসি 26-এর স্টুডেন্ট, তুমি মনে হয় বিদ্রোহী কবিতাটা আগে আমার কাছে ক্লাস করতে, এই জন্য ওর কাছে সব ক্লিয়ার। আচ্ছা, ওকে, আমি দেখি এতক্ষণ তো আমি পড়ালাম, তোমরা পড়লা, এইবার দেখি তোমরা কে কতটুকু বুঝো। এইবার দেখি মিনিং বলো, তোমরা মিনিং বলবা, তোমরাই তোমাদের বন্ধুদেরকে পড়াবা ক্লাসের কমেন্টের মাধ্যমে। লেটস সি। সুপার ডুপার ক্লিয়ার বলছে সুমাইয়া তাবাসুম, পড়ানোর বোঝানোর আগেই বলছো ক্লিয়ার, কিভাবে জানি না। চলো আমরা একটা একটা করে মিনিং আমরা ফিগার আউট করি সবাই মিলে, এবার সবাই মিলে করবো। বলো, প্রথমে তোমরা কমেন্টে লিখো মহাভয় বলতে কি বোঝানো হচ্ছে। আচ্ছা, মহাভয় বলতে কি বোঝানো হচ্ছে বলো। আসছি বাবা, পৃথ্বীর মানে কি, দুর্বার মানে কি, সবগুলো অর্থতে আসবো, একটা একটা করে যাই। প্রথমে তোমরাই কমেন্টে বলো যে ভাইয়া মহাভয় মানে কি, দেখি পারো কিনা। হ্যাঁ মাহমুদ, আমার নাম ফারহান সাকিব, FARHN ফারহান, SAKIB সাকিব। আচ্ছা, মহাভয় মানে অনেক ভয়। আচ্ছা, তারপর দেখি জয়নব বলেছে অনেক ভয়। ওকে, অর্ঘ্য বলেছে এইচএসসি 25, ভেরি গুড। আইরিন বলেছে বিরাট ভয়, যার কোনো ভয় নেই, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আচ্ছা, ফ্রি ক্লাস কবে কবে হয়? রুটিন আমাদের এইচএসসি 25-এর গ্রুপে দেওয়া আছে। চূড়ান্ত ভয়। আচ্ছা, আমি 6-7 বার এই কবিতাটা পড়েছি, ভেরি গুড। আমি অনেক ভয়, অনেক ভয় না, আমি দেখো একটু এখানে একটু আমাদের যেতে হবে, এখানে একটু ভাবানুবাদের দিকে। আমি মহাভয় বলতে, আমি মহা মানে তো অনেক, এটা বুঝছো, অনেক, আমি অনেক ভয়ের কারণ, অথবা আমি অনেক ভয়ের কারণও বলতে পারো, কিংবা আমি অনেকের ভয়ের কারণও বলতে পারো, ঠিক আছে? শুধু অনেক ভয় বলে তো বোঝা যায়, আমি অনেক ভয় মানে আমি নিজে ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি না, আমি ভয় দেখাচ্ছি, আমি ভয় পাই না, বরং আমি অন্য কারোর ভয় পাওয়ার কারণ হই, এটা কবি এখানে বোঝাচ্ছে। সো আমরা বুঝলাম আমি মহাভয়।
এখন আমাকে এই জিনিসটা কে এক্সপ্লেন করতে পারবে? যে এক্সপ্লেন করতে পারবে তার জন্য রয়েছে আমার পক্ষ থেকে চকলেট। আমি অভিশাপ পৃথ্বীর এই কথাটা দিয়ে কি বুঝিয়েছেন কবি? এইটা যে আমাকে ব্যাখ্যা করতে পারবে, এটা তোমাদের একটা খ নাম্বার বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমি অভিশাপ পৃথ্বীর বলতে কি বোঝানো হয়েছে? আমি অভিশাপ পৃথ্বীর এটা বলতে কি বোঝানো হয়েছে? আমি মহাভয়, মহাভয় মানে তো আমি বুঝিয়ে দিলাম। এরপরে বলা হচ্ছে আমি অভিশাপ পৃথ্বীর, এটার মানে কি? না, আজকে ইউটিউবে লাইভ হচ্ছে না প্যারাডক্স, ইউটিউবে এই ভিডিওটা আমরা পরে দিয়ে দিব। আচ্ছা, পৃথ্বীর মানে পৃথ্বীর মানে পৃথিবীর, এটা না হলে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, এটা তো জ্ঞানমূলক হলো। পৃথ্বীর মানে হচ্ছে পৃথিবীর বোঝাচ্ছে, দ্যাটস অল রাইট। কিন্তু এইটার মানে কি যে ভাইয়া আমি অভিশাপ পৃথ্বীর মানে কি? আমি পৃথিবীর অভিশাপ না, এটা তো আক্ষরিক অর্থ বললা যে আমি পৃথিবীর অভিশাপ, এটা তো আমরা সবাই বুঝি। কেন নিজেকে তিনি পৃথিবীর অভিশাপ বলছেন এইটা বলো দেখি। যারা যারা বলছো আমি পৃথিবীর অভিশাপ, উত্তরটা কারেক্ট, কিন্তু উত্তরটা মানে আক্ষরিক অর্থ জানতে চাইনি, ভাবার্থটা কি? কবি পৃথিবীর অভিশাপ, হ্যাঁ সেটাও না হলে বুঝলাম, কেন নিজেকে নিজেই তিনি অভিশাপ কেন বলছেন? স্লাইড কিভাবে পাবো প্যারাডক্স জানতে চেয়েছে। আমাদের এইচএসসি 25-এর যে গ্রুপটা রয়েছে, ফ্রি গ্রুপটার লিঙ্ক একটু তন্ময় আবার দিয়ে দাও তো এই ক্লাসের কমেন্ট সেকশনে। ওইখানে আমি আজকে ক্লাসের পরে বাসায় গিয়ে ওইখানে ক্লাস স্লাইডটা দিয়ে দিব। আমি অন্য মানুষের জন্য অভিশাপ বলছে ঋতু। না, অন্য মানুষের জন্য কেন আমি অভিশাপ হব? অমঙ্গল বলেছে, আমি পৃথিবীর জন্য অভিশাপ। আচ্ছা ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। পৃথিবী মনে করো গোল্লা কমলা লেবুর মতো, দুই পাশে একটু চাপা, এইটা হলো পৃথিবী। তো পৃথিবীতে এখন মনে করো 8 বিলিয়ন মানুষ আছে। পৃথিবী ভালো হোক খারাপ হোক, পৃথিবী তো টিকে আছে যে কোনোভাবেই হোক। এবং মানুষ একটা প্রজাতি হিসেবে নিজে টিকে থাকতে গিয়ে এবং নিজে বিস্তার করতে গিয়ে, নিজের উন্নয়ন করতে গিয়ে আশপাশে আরো অনেককে কি করেছে? এক্সটিংক্ট করে ফেলেছে। তার মানে আশপাশে আরো অনেককে কি করেছে? আরো অনেককে বিলুপ্ত করে ফেলেছে। অলরাইট, আচ্ছা এখন কবি কাজী নজরুল ইসলাম বলছেন এইচএসসি পোজে ফ্রি এ প্লাস সাজেশনস এই গ্রুপ, এক্স্যাক্টলি প্যারাডক্স, একটু গ্রুপের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিও। এখন এই যে আমি অভিশাপ পৃথ্বীর বলতে বোঝানো হচ্ছে এই যে সবকিছু সাজানো গোছানো অবস্থায় আছে, এই যে এই পুরো পৃথিবীটাতে যারা রীতিমতো অমানুষ, তারা সবকিছু দখল করে রেখেছে, দেখে কিন্তু মনে হচ্ছে যে এভরিথিং ইজ অল রাইট, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, এরকম একটা ব্যাপার মনে হয় না? মনে করো আমি যদি বলি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি তোমরা জানো, এবং অনেক চড়াই উতরাই পার হয়ে আমরা আজকে বাংলাদেশের এই পরিস্থিতিটাতে এসে দাঁড়িয়েছি। কিন্তু 2 মাস আগেও দেখে কি বাইরে থেকে বোঝার কোনো উপায় ছিল যে আসলে না, সিস্টেমটা আসলে একদম ধ্বংস, মানে জায়গায় জায়গায় দুর্নীতি, সবকিছু রীতিমতো পচে গেছে, সবকিছু আমাদেরকে পুরোপুরি পরিবর্তন করতে হবে, পুরোপুরি রিপ্লেস করতে হবে, এটা কি 2 মাস আগেও আমরা অনেকে, হ্যাঁ নিজেরা ব্যক্তিগত জায়গায় যে জায়গাটা কাজ করতে গেছে, যে সেক্টরে কাজ করতে গিয়েছে সে হয়তো বা বুঝেছে, কিন্তু ওভারঅল বাইরে থেকে দেখে কি বোঝার কোনো অবস্থা ছিল? এরকম একটা সিচুয়েশন ছিল যে না আসলে এটা রিপেয়ার করা যাবে না, এটা পুরোপুরি রিপ্লেস করতে হবে। আমরা যদি বাংলাদেশের ওভারঅল সিস্টেমটাকে আমরা যদি একটা মেশিনের মতো কল্পনা করি, এটা মেশিনের এক একটা পার্টস থাকে তাই না? মনে করো অর্থনৈতিক ব্যবস্থা, এটা মনে করো আমাদের এই বাংলাদেশ মেশিনের একটা পার্ট, ব্যাংকিং ব্যবস্থা, শেয়ার মার্কেট, হ্যাঁ শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান, অনেক অনেক কিছু। আমরা 2 মাস আগে আমরা ভাবতাম এগুলোকে হয়তো বা রিপেয়ার করাবে, রিপেয়ারেবল এগুলো মনে হয়, সংস্কার করলেই মনে হয়ে যাবে। কিন্তু এখন আমরা এসে বাইরে থেকে যত যাই সিচুয়েশন মনে হচ্ছিল, পরবর্তীতে এসে আমরা দেখলাম যে না, আসলে রিপেয়ার করে আসলে মেরামত করে আসলে এই জিনিসটাকে ঠিক করা সম্ভব না, এটা রীতিমতো রিপ্লেস করতে হবে। আচ্ছা, সুমাইয়া তাবাসসুম একটা ভালো উত্তর দিচ্ছে, পৃথিবীর সমস্ত শোষণ নির্যাতনের জন্য তিনি অভিশাপ স্বরূপ। হ্যাঁ মোটামুটি ভালো উত্তর। এইবার আমি তোমাদেরকে বলি, ঘটনা হচ্ছে যে আমি অভিশাপ পৃথিবীর বলতে বোঝানো হচ্ছে এই যে সিস্টেম লসের যে একটা সিস্টেম পুরো পৃথিবী জুড়ে সাজানো গোছানো রয়েছে, মনে করো শোষণ নির্যাতনের যে একটা ওভারঅল সিস্টেম সাজানো আছে, এটাই তো পুরো পৃথিবী। এই পৃথিবীর জন্য আমি একটা অভিশাপ, কারণ এই যে তোমাদের অমঙ্গলে ভরা, অমঙ্গল দিয়ে ঘেরা তোমাদের বানানো যে
শৃঙ্খল, তোমাদের বানানো যে সামাজিক স্তর, সামাজিক কাঠামো, সমাজটা দেখতে যেরকম, এটা আমি ভেঙে চুরে ধ্বংস করে দিতে চাই। এই কারণে কবি কাজী নজরুল ইসলাম বলছেন আমি অভিশাপ পৃথ্বীর। এইবার বলো আমরা কি ক্লিয়ার কিনা? আমি দুর্বার মানে কি? আমি দুর্বার মানে হচ্ছে আমাকে ঠেকিয়ে রাখা যায় না, মানে আমাকে কোনোভাবেই দমন করা যায় না। দাগানো স্লাইড দিয়ে, হ্যাঁ স্লাইড থাকবে, স্লাইড পরবর্তীতে আমরা ক্লাসে পরে এইচএসসি 25-এর যে ফ্রি গ্রুপটা রয়েছে এখানে আমরা দিয়ে দিব। আমরা এটা ক্লিয়ার হলে একটু লিখে ফেলি, ক্লিয়ার কমেন্টে ক্লিয়ার লিখে ফেলি। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। হ্যাঁ, 1 আওয়ার টিচ ঠিক বলেছ, তিনি পৃথিবীর শোষকের জন্য ভয় ও অভিশাপের কারণ। আচ্ছা, তন্ময় বলছে একটু আগে কারেন্ট এসেছে, কোনো সমস্যা নাই, ক্লাসটা শেয়ার দিয়ে নিজের টাইমলাইনে রাখো, পরবর্তীতে দেখে নিও, তাহলেই হবে। আফরিন বলছে ক্লিয়ার ভাইয়া, মোহাম্মদ ইসলাম বলছে ক্লিয়ার। অলরাইট, ক্লাসটা শেয়ার দিয়ে নিজের যার যার টাইমলাইনে রাখো, তাহলে পরবর্তীতেও যদি কখনো দেখার দরকার পড়ে তোমরা আবার দেখে নিতে পারো। আচ্ছা, তাহমিনাকে একটু সবাই গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও তো, এইচএসসি 25-এর ফ্রি গ্রুপটা। আমি অনিয়ম, পরের পার্টে যাই। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। দুর্বার মানে কি? মানে হচ্ছে যাকে দমন করা যায় না, যাকে কোনোভাবে আটকে রাখা যায় না। দুর্বার বলতে অদম্য বোঝায়। আচ্ছা, দুর্বার বলতে অদম্য বোঝায়, অদম্য, যাকে কোনোভাবেই দাবিয়ে রাখা যায় না তাকে বলা হচ্ছে দুর্বার। আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। এই কবিতাটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কবিতাটা যদি তুমি বাসায় নিজে নিজে আবৃত্তি করো তাহলে কবিতাটা মনে থাকবে বেশি, ঠিক আছে? এই কবিতাটা যত বেশি মনে থাকবে, এইচএসসি পরীক্ষার এমসিকিউ হোক, অ্যাডমিশন টেস্টের এমসিকিউ হোক, তত ভালো পারবা। শেয়ার ডান সুমাইয়া, ভেরি গুড। আমি দলে যাই বলতে এখানে কি বোঝানো হচ্ছে? মুবারক উল্লাহ লাইহান জিজ্ঞেস করেছে, বোঝাচ্ছে, আসছি তারাও, ঠিক আছে। তারপরে দেখি, আমি অনিয়ম উশৃঙ্খল, তার মানে এই যে সামাজিক যত রীতিনীতি, এটা করা যাবে, এটা করা যাবে না, ওইটা ভাবা যাবে, ওইটা ভাবা যাবে না, এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে না, ঠিক আছে, এখানে যাওয়া যাবে, ওখানে যাওয়া যাবে না, এইটা পড়া যাবে, ওইটা পড়া যাবে না, এই যে সামাজিক রীতিনীতি, সামাজিক আচরণ, সামাজিক প্রথা, কবি কাজী নজরুল ইসলাম বলছেন আমি এই সব কিছুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছি। আমাকে সামাজিক রীতিনীতির কোনো নিয়ম শৃঙ্খলে আটকে রাখা যাবে না। তন্ময় সরকারকে ধন্যবাদ ক্লাসে শেয়ার করার জন্য। বাকিরাও ক্লাসে শেয়ার করে ফেলো, বাকি বন্ধুদেরকে একটু কমেন্টে মেনশন করে দাও, তাহলে তারাও জয়েন করে ফেলতে পারো। আচ্ছা, আসছি সুমাইয়া, দলে যাওয়া মানে কি বোঝাচ্ছি। আমি অনিয়ম উশৃঙ্খল, বুঝছো? তার মানে কবি বলছেন আমি কোনো নিয়ম মানি না, আমি খুবই ইনডিসিপ্লিন। তিনি বলেছেন আমি কোনো কিছুকে তোয়াক্কা করি না, আমার কাছে যেটা ভালো মনে হয় আমি সেটাই করি, আমার কাছে যেটা খারাপ মনে হয় আমি সেটাকে খারাপ বলি, সেটা আমি প্রতিরোধ করার চেষ্টা করি, সেটা আমি প্রতিকার করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলা। আমি দলে যাই মানে কি? দলে, দলিত করে। দলে মানে কি? দলে মানে হচ্ছে দলিত করে। দেখাই তোমাদেরকে, দলে মানে হচ্ছে দলিত করে। তোমরা এই শব্দটা দেখেছো যে পদদলিত হয়, পদদলিত, পদদলিত মানে হচ্ছে পা দিয়ে দলিত। অনেক সময় এরকম দেখা যায় যে বিশেষত অনেক সময় হজের সময় অতিরিক্ত যখন ভিড় হয় এবং অনেকে বৃদ্ধ থাকেন, অনেকে অসুস্থ থাকেন, তারা পদদলিত হন। হ্যাঁ, অনেক সময় অনেকে মারাও যান। ওই পদদলিত হওয়া মানে হচ্ছে পায়ের নিচে পড়ে গেলে, মানে পায়ের পাড়া খাওয়া, এইটাকেই বলা হচ্ছে পদদলিত। দলিত মানে হচ্ছে একেবারে পায়ের নিচে পড়ে যাওয়া, পদদলিত মানে। আমি দলে যাই যত বন্ধন, পদদলিত বলতে বোঝো না পা দিয়ে মারানো, পা মারানো মানে পা দিয়ে পাড়ানো আর কি। দলে যাই যত বন্ধন, বন্ধনের ইংরেজি কি? বন্ধন মানে হচ্ছে বন্ড। আমরা এটা আবার জেমস বন্ড না, হ্যাঁ, এই বন্ড হচ্ছে যে রাসায়নিক বন্ধন আছে না। দেখো, এই যে ক্লাসটা তুমি করছো, তোমার সাথে আমার একটা বন্ধন আছে না, আমি তোমার শিক্ষক, তুমি আমার শিক্ষার্থী। এই যে তোমার সাথে আমার শিক্ষক শিক্ষার্থী বন্ধন, এটা কি? এটা কিন্তু এক ধরনের সম্পর্ক। হয়তোবা তোমার সাথে আমার জীবনে কখনো দেখা হয় নাই, যদিও চাই, তারপর হয়তোবা জীবনে কখনো দেখা নাও হইতে পারে, মানে আগেও কখনো হয় নাই, পরেও হয়তোবা কখনো দেখা হবে না, কিন্তু তারপরও তুমি অন্তত একটা ক্লাস তো আমার করছো আজকে হইলেও। তোমার সাথে কিন্তু আমার একটা শিক্ষক শিক্ষার্থী বন্ধন, শিক্ষক শিক্ষার্থী সম্পর্ক রয়েছে।
এরকম সম্পর্ক আমাদের আরো অনেকের সাথে আছে। মায়ের সাথে আমার একটা বন্ধন বা সম্পর্ক রয়েছে, বাবার সাথে আছে, ভাইয়ের সাথে আছে, বোনের সাথে আছে। একই রকমভাবে কিন্তু তোমাদেরও এরকম অনেক বন্ধন আছে। বন্ধুত্বের বন্ধন রয়েছে, ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, পারিবারিক বন্ধন রয়েছে। কবি বলেছেন আমি দলে যাই যত বন্ধন। তার মানে তিনি বলছেন আমি কোনো পিছুটান তোয়াক্কা করি না, আমি কোনো সম্পর্কের ধার ধারি না। আমার বাবাও, এটা কবি বলেন নাই, মিন করেছেন আর কি, আমার বাবাকেও আমি যদি অন্যায় করতে দেখি, ঠিক আছে, আমার বাবাকেও আমি যদি অন্যায় করতে দেখি, আমি সেটা প্রতিরোধ করার চেষ্টা করবো, আমি প্রতিকার করার চেষ্টা করবো। আমি কোনো কিছু তোয়াক্কা করি না, আমি কোনো কিছু ধার ধারি না, একেবারেই ড্যাম কেয়ার। আমি একেবারে কি ড্যাম কেয়ার। ক্লাসটা কি রেকর্ড থাকবে? রেকর্ড থাকবে, কিন্তু থাকবে তো ফেসবুকে, পরে তো হারাই ফেলবা। এই জন্যই বলছি ক্লাসটা শেয়ার করে নিজের টাইমলাইনে রাখো, পরবর্তীতে আবার দেখে নিতে পারবা। আচ্ছা, সুমাইয়া তাবাসসুম বলছে ভাইয়া অনেক ক্লাস করেছে আপনার, ভেরি গুড। এটা কোন কবিতা? লামিয়া জানতে চেয়েছে। এই কবিতাটার নাম হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী পড়ছি আমরা আজকে, ক্লাসের ক্যাপশনে দেওয়া আছে দেখো। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। শৃঙ্খল বলতে একদম আক্ষরিক অর্থে শৃঙ্খল বলতে শেকল বোঝায়। এই শেকল ভাঙা ছল আমাদের, শেকল বোঝায়। আমি মানি না কোনো আইন। এইবার আমাকে বলো এই তিনটা লাইন আমরা বুঝতে পেরেছি কিনা। ক্লিয়ার হলে আমাকে কমেন্টে ক্লিয়ার লিখে ফেলো। সুমাইয়া বলছে বেস্ট ফ্রেন্ডের বন্ধন। আপনার আইডি পাইনি, আমার নাম হচ্ছে ফারহান সাকিব। আচ্ছা, শাহিন বলছে আজানের জন্য সময় দিতে। আজান মাত্র দিল, আমরা আজানের 1 মিনিট বিরতি দেই। আচ্ছা, আজান শেষ, আমরা আবারও আজানের পরে ফেরত চলে আসলাম। তোমাদের যাতে যাতে প্রশ্ন আছে প্রশ্নগুলো দেখে নিয়েছি। আচ্ছা ভাইয়া, এটা কি পেইড ব্যাচের ক্লাস? না, এটা পেইড ব্যাচের ক্লাস না। আমরা এইচএসসি 25 ব্যাচের জন্য বাংলা ইংরেজি আইসিটি 2.0 নামে একটা নতুন পেইড কোর্স চালু করেছি, যেটা ক্লাস শুরু হবে সেপ্টেম্বর মাসের 2 তারিখ। এই কোর্সটার ফি হচ্ছে 3500 টাকা। এই কোর্সটাতে আমরা বিদ্রোহী কবিতাটা আবারও নিব, কিন্তু অনেকেই নতুন স্টুডেন্ট আছে যারা হয়তো বা জানে না যে আমরা ক্লাসগুলো কেমন নেই, ক্লাসে আদৌ কি ভালোভাবে পড়ানো হয় কিনা, বা টিচারের বোঝানো স্টাইলের সাথে একজন স্টুডেন্টের বোঝানো স্টাইল, বোঝার স্টাইলটা ঠিকঠাক মতো ম্যাচ করে কিনা, এইটা বোঝানোর জন্য আমরা সবসময় ফ্রি
ক্লাস আয়োজন করি, আজকে সেরকম একটা ফ্রি ক্লাস। তবে এই যে এইচএসসি 25 এইচএসসি 25 অনলাইন ব্যাচ বাংলা ইংরেজি আইসিটি 2.0 এই পেইড কোর্সটার মধ্যে বিদ্রোহী কবিতার উপর আমরা আবার আলাদা করে ক্লাস নিব। হ্যাঁ, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আজকের ফ্রি ক্লাসটা যদি কেউ পেইড কোর্সের স্টুডেন্ট নাও করো, খুব বেশি সমস্যা নাই। ঠিক আছে, তারপরে দেখি। আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো আমি ভীম, ভাসমান মাইন আমি ধূর্যটি, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর। হ্যাঁ, এইখানে কিন্তু কয়েকটা এরকম শব্দ আছে যেগুলোর সাথে আমরা খুব একটা পরিচিত না, এগুলো ব্যাখ্যা লাগবে, তাই না? ব্যাখ্যা লাগবে। কলম ঘুরানোও শেখাবো, সমস্যা নেই। আগে পড়ালেখা শেখাই নেই। কালকে দেখছো না একটা খবর যে একজন ভদ্রলোক শেষ বয়সে এসে পুলিশের কাছে ধরা খেয়েছেন, তিনি বাংলা পড়তে পারেন না। কেমন একটা ব্যাপার বলো? সবাই হাসাহাসি করছে না ব্যাপারটা নিয়ে, যে একজন লোক নাকি বাংলা পড়তে পারে না। তো এই জন্য আগে বাংলাটা শেখো, বাংলা কলম ঘুরানো না শিখলেও সমস্যা নাই, হ্যাঁ, কিন্তু বাংলা শেখা লাগবে, বাংলাটা একটু শেখো, কাজে লাগবে। ঠিক আছে, রনি বলছে 10 মিনিট স্কুল ইজ দ্য বেস্ট স্কুল। অল রাইট, ঠিক আছে। এইবার আসো, আমরা এইখানে অনেকগুলো শব্দ ব্যাখ্যা লাগবে, আমি একটু দেখি। আমি ভরা তরি করি ভরা ডুবি, আগে এইটুক বুঝি। আমি ভরা তরি করি ভরা ডুবি, এটার মানে কি? তার মানে আমরা কি সোনার তরি কবিতাটা পড়েছি? সোনার তরি কবিতাটাতে সোনার তরি রুটিন দিব বাবা, রুটিন এখন ক্লাসের মধ্যে কিভাবে রুটিন দিব, রুটিন ক্লাসে গ্রুপে দেওয়া আছে, গ্রুপ থেকে আবার শেয়ার করব। সোনার তরি কবিতাটা পড়ছি না? মনে করো এটা একটা নৌকা, ঠিক আছে, এটা মনে করো একটা নৌকা। তো নৌকার মধ্যে অনেক কিছু সাজানো আছে থরে থরে, মনে করো এগুলো ধানের গোলা, ঠিক আছে, এগুলো মনে করো ধানের গোলা। হ্যাঁ, অনেক অনেক ধান নিয়ে নৌকার মাঝি যাচ্ছে। তার মানে কি? এইটাকে আমরা বলতে পারি, এই যে ভরা তরি, এটাকে আমরা বলতে পারি হচ্ছে সমৃদ্ধির প্রতীক। কিসের প্রতীক? সমৃদ্ধির প্রতীক। সমৃদ্ধির প্রতীক, সমৃদ্ধির প্রতীক। হ্যাঁ, আমি ভরা তরি করি ভরা ডুবি। ভরা ডুবি মানে হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম এই যে সমৃদ্ধির প্রতীক, এটা যদি শাসক বা শোষকের হয়, এটা যদি শাসকের হয় বা এটা যদি নিপীড়নকারীর হয়, তাহলে তিনি এটাকে কি করেন? তিনি এটাকে ফুটা করে দেন। হ্যাঁ, ফুটা করে দিলে কি হবে? ওই গানটা শুনছো না? আপনি কি ভাবতেছেন আপনার নৌকা, আপনি কি ভাবতেছেন আপনার নৌকা ঠিক আছে, আমি তো দেখতেছি আপনার নৌকায় লিক আছে। হ্যাঁ, এই গানটা শুনছি না আমরা কোক স্টুডিওতে? তো ওই রকমই কবি বলছেন আমি ভরা তরি করি ভরা ডুবি। তার মানে শাসকের যে সমৃদ্ধি, এই সমৃদ্ধিটাকে রীতিমতো চ্যালেঞ্জ করে কাজী নজরুল ইসলাম, এবং তিনি শাসকের যে ভরা তরিটা রয়েছে সেটাকে ভরাডুবি করে দেন, অর্থাৎ যে টাইটানিকের মতো ঠুস করে ডুবিয়ে দেন। আচ্ছা স্যার, ক্লাসটা লং করা যায় না? ক্লাস আজকে 8:30 পর্যন্ত হবে, মানে আর 25 মিনিট ক্লাস আছে। তিনি ভরা নৌকা ডুবিয়ে দিতে পারেন, হ্যাঁ, ওনার 1 আওয়ার টিচ বলেছেন। অল রাইট, বুঝছো? আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো। এখন দেখি তোমাদের যুদ্ধ নিয়ে আইডিয়া কার কেমন, বলো দেখি। এই টর্পেডো মানে কি? টর্পেডো মানে কি বলতে পারো? টর্পেডো চিনো? টর্পেডো কোনটা? আচ্ছা, সুমাই বলছে জি ভাইয়া। শারমিন বলছে শুনি নাই। না শুনলে শুনে নিও, কেউ চাইলে লিঙ্কও দিয়ে দিতে পারো ক্লাসের কমেন্টে। ক্লাসের পরে শুনো, এখন শোনার দরকার নেই, এখন আমার ক্লাস দেখো। কি বুঝলাম? তার মানে হচ্ছে আমি টর্পেডো। টর্পেডো কি? টর্পেডো হচ্ছে সাবমেরিন। হ্যাঁ, আফরিন আক্তার কিন্তু বুঝে ফেলেছে, ধরে ফেলেছে। সাবমেরিন আসলে টর্পেডো, আর সাবমেরিনের যে মিসাইল সেটাকে হচ্ছে টর্পেডো বলে। মনে করো একটা প্লেন, প্লেন দেখতে কেমন হয় ভুলেই তো গেছি। এটা মনে করো একটা প্লেন, ঠিক আছে, এটা মনে করো একটা প্লেন, এটা মনে করো প্লেনের ডানা, ঠিক আছে। মনে করো এইখানে পাইলট বসে, হ্যাঁ, পাইলট বসছে এখানে, এইখান থেকে মনে করো আগুন বের হয়। এইটা মনে করো প্লেনের ডানা, এদিকে একটা ডানা, এদিকে একটা ডানা। আচ্ছা, এখন এই যে এখানে যে মিসাইল থাকে, এই যে এখানে যে মিসাইল থাকে, প্লেনের ক্ষেত্রে এগুলোকে বলা হচ্ছে মিসাইল, তাই না? যুদ্ধ বিমানে থাকে মিসাইল থাকে, গুলি থাকে, এইটা হচ্ছে প্লেনের ক্ষেত্রে মিসাইল। কিন্তু এইটা যদি মনে করো একটা জাহাজ হয়, জাহাজও না, ডুবো জাহাজ, সাবমেরিন, যেটা পানির নিচে থাকবে, যেটা কই থাকবে, যেটা মনে করো পানির নিচে থাকবে, এই যে এরকম, এটা মনে করো পানির নিচে যাবে, এখানে একটা প্রপেলার আছে, ঠিক আছে, ঘুরবে, পানির নিচে যাবে। এইখানে যদি একটা মিসাইল থাকে, হ্যাঁ,
এইখানে যদি একটা মিসাইল থাকে, এইখানে যদি একটা মিসাইল থাকে এবং এটা যদি পানির নিচে হয়, এটা যদি পানির নিচে হয় একটা সাবমেরিন এরকম, যদি এটা পানির নিচে আর এখানে যদি একটা মিসাইল থাকে, এই ডুবোজাহাজ বা এই সাবমেরিনের মিসাইলটাকে বলা হচ্ছে টর্পেডো। বুঝতে পেরেছো? সাবমেরিন থেকে নিক্ষিপ্ত এক ধরনের ক্ষেপণাস্ত্র। হ্যাঁ, প্লেন থেকে যেটা মারা হয় বোম, ওইটাকে বলা হচ্ছে মিসাইল। আর একই জিনিস যদি এই ডুবোজাহাজ বা সাবমেরিন থেকে মারা হয়, এটাকে বলা হচ্ছে টর্পেডো। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে টর্পেডো। ওকে, তারপর দেখো আমি ভীম, এই ভীমের কথা আমরা কারা কারা শুনেছি? আমরা একটা কার্টুন দেখেছি, ভীম 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 ছোটা ভীম ছোটা ভীম, ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্র, হ্যাঁ মিসাইল, ভীম। আচ্ছা, ক্লাস আসলে 2 ঘন্টা আমরা নেই না, কারণ হচ্ছে 2 ঘন্টা স্টুডেন্টদের কনসেন্ট্রেশন থাকে না। আমরা যেটা করি, এই ধরনের ক্লাসকে আমরা আমাদের পেইড কোর্সে 2 ভাগে ভাগ করি। প্রথম দিন 1.5 ঘন্টা, পরের দিন 1.5 ঘন্টা, টোটাল 3 ঘন্টা পড়াই। 2 ঘন্টা আমরা ক্লাস করাই না, কারণ স্টুডেন্টদের মোটামুটি 1 ঘন্টার পর থেকেই, তোমরা নিজেরাও দেখবে 1 ঘন্টার পর থেকেই কনসেন্ট্রেশন লেভেল কমতে থাকে কমতে থাকে কমতে থাকে। 1.5 ঘন্টার পরে স্টুডেন্টদেরকে আসলে ধরে রাখাটাই খুব কষ্টসাধ্য হয়, এই জন্য আমরা 1.5 ঘন্টা করে ক্লাসগুলো নেই। আচ্ছা, তারপর দেখো ভীমের এক্সপ্লেনেশন আমরা দিব এখানে, আগে একটু পড়ে নাও। আমি ভীম ভাসমান মাইন। আচ্ছা, মাইন কোনটা এটা একটু বুঝো। আমরা কি কখনো সিনেমায় দেখেছি যে মনে করো কোনো জায়গায় মাটিতে মাইন পুঁতে রাখা আছে, ওইটার উপর কেউ যদি পাড়া দেয়, কেউ যদি একটা স্টেপ ওইটার উপর নেয়, তাহলে কিন্তু ঠুস করে ফুটে যায় এবং ওই মানুষটা মারা যায়। অনেক সময় তাদের পা উড়ে যায়, হ্যাঁ, অঙ্গহানি হয়। এবং এই যে এটাকে বলা হচ্ছে ল্যান্ড মাইন, তার মানে যেটা মাটিতে পুঁতে রাখা হয়। এরকম সমুদ্রেও ভাসমান মাইন থাকে, তার মানে হচ্ছে একটা জাহাজ যাতে পাস করতে না পারে একটা জায়গায়, এই জন্য এরকম ভাসমান মাইন রাখা হয়, যাতে একটা জায়গায় যাতে পাস করে যেতে না পারে, ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখের। ভীম আর ধূর্যটির ব্যাখ্যা আমরা দেখবো, তার আগে আমরা একটু এলোকেশীর ব্যাখ্যাটা কি বুঝি। এলোকেশী মানে কি? এলো মানে হচ্ছে এলো এসেছে এলোমেলো থেকে। এলোমেলো। আর কেশ মানে কি? কেশ মানে হচ্ছে চুল। তার মানে আমাদের চুল যদি অনেক এলোমেলো থাকে, তখন এটাকে আমরা বলতে পারি হচ্ছে এলোকেশ। আমরা তখন এটাকে বলতে পারি হচ্ছে এলোকেশ। বোমা, হ্যাঁ বোমাও বলতে পারো। আমি ধূর্যটি, আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখীর। এলোকেশের ঝড় অকাল বৈশাখীর মানে কি? মানে হচ্ছে বৈশাখ মাসের যে ঝড়, সেই ঝড় যেরকম আমাদেরকে ঝড়ের ঝাপটায় যেমন আমাদের চুল এলোমেলো হয়ে যায়, আমি সেরকম একটা ঝড়। বুঝতে পেরেছি? হ্যাঁ, ফ্রি ফায়ার যারা খেলে তারা ভালো বুঝছে। আচ্ছা, আমি খেলি না, এই জন্য আমি বলতে পারছি না, বাট তোমরা মনে হয় ভালোই বুঝতে পারছো। কবি এলোমেলো চুল, চুলের মতো কালবৈশাখী ঝড়, তিনি বিশ্ববিধাতার বিদ্রোহী বীর। হ্যাঁ ঠিক আছে। এইবার দেখো ভীম। ভীম কাদেরকে বলা হচ্ছে দেখি, কাদেরকে না, একজনকে বলা হচ্ছে আসলে ভীম। ভীম হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটে অনেক সময় একটা কথা বলছি না, পঞ্চপাণ্ডবের মধ্যে মনে করো ধরা হয় মাশরাফি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ। এই 5 জনকে কি ধরা হয়? এই 5 জনকে বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব বলা হয়, মানে 5 জন মেইন পার্সন। তো এই পঞ্চপাণ্ডব আসলে আসছে কোত্থেকে? আসছে হিন্দু পুরাণ থেকে। এই পঞ্চপাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব, 2 নম্বর যে, তার নাম হচ্ছে ভীম, এবং ভীমের হাতে একটা গদা থাকতো। আমরা অনেকে কার্টুনে দেখেছি ভীমের মূল কাজ হচ্ছে লাড্ডু খাওয়া, কিন্তু সেটা ছোট ভীম, ঠিক আছে, ওটা ছোটবেলার ভীম। বড়বেলার ভীম কাঁধে একটা গদা দিয়ে মানুষ পিটাতো, হ্যাঁ, ধিপধাপ। আচ্ছা, টাইগার সিনেমাতেও নাকি ল্যান্ডম্যান আছে। বাবারে বাবা, কোথা থেকে যে জ্ঞান আহরণ করে আনছো তোমরা, আমি মাঝে মাঝে তাজ্জব হয়ে যাই তোমাদের জ্ঞানের উৎস দেখে। আচ্ছা, হাবিব বলেছে মায়ের দোয়া টিম। ওকে, ঠিক আছে। ভীম তো বুঝলাম, পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব, গদা হাতে যিনি যুদ্ধে যেতেন এবং শত্রুদের বিনাশ করতেন। ধূর্যটি বলতে কি বোঝানো হচ্ছে? ধূর্যটি বলতে বোঝানো হচ্ছে যে এমন একজনের চুল, যে চুলটা মনে করো এরকম ধোঁয়ার মতো, এই চুলটা ধোঁয়ার মতো, মানে তার যে চুলের জট, অনেকদিন চুল যদি, সন্ন্যাসীতে দেখেছো না যে অনেকদিন চুল না ধুলে চুলগুলো হচ্ছে একসাথে জটা হয়ে যায়, এবং অনেক সময় যদি তুমি অন্ধকারের মধ্যে দেখো বা হঠাৎ করে দেখো, মনে হবে যে চুলের উপর থেকে ধোঁয়া উঠছে। তুমি যদি প্রতিদিন দেখো এরকম কাউকে, তাহলে তুমি চুল, কিন্তু তুমি হুট করে একজন এরকম কাউকে দেখলা যার মাথার উপর এরকম জটা, তখন তুমি ভাববে যে
অনেক সময় আমরা ভুল করি, আমরা ভাবি যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ধোঁয়া। বুঝতে পেরেছ? হ্যাঁ, মহাভারতের ভীম, হ্যাঁ, ছোটা ভীম। অলরাইট। তো এই ধূর্যটি কাকে বলা হয়? এটা কিন্তু শিবের আরেকটা নাম, ধূর্যটি। জটাধারী শিবের চুলকে জট, ধূম্র, ধোঁয়ার মতো মনে হয় দেখে তাকে কি বলা হয়? তাকে ধূর্যটি বলা হয়। ধূর্যটি বলতে মূলত এমন একটা জট বোঝায় যেটা দেখতে ধোঁয়ার মতো, অর্থাৎ তার যে চুলের জটটা, তার এই চুলের জটটাকে কল্পনা করা হচ্ছে ধোঁয়ার সাথে। দেখে অনেক সময় আমরা এটাকে মনে করি ধোঁয়ার কুণ্ডলী, এই জন্য তার নামটা হয়েছে ধূর্যটি। শিবের এটা আরেকটা নাম, ধূর্যটি। ক্লিয়ার? আচ্ছা, ভীম নামে এনিম আছে। বেনি করে রাখে না রে বাবা, বেনি করলে তো চুলটা সুন্দর মতো নিচের দিকে যেত। এটা হচ্ছে চুল ঠিকঠাক মতো শ্যাম্পু না দিলে চুল যেরকম হয়, এটা সেটার কথা বলছি, চুল্লা গজা। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, ওকে, ভীম বুঝলাম, ধূর্যটি বুঝলাম। ভীম, ধূর্যটি। এখন এই যে ভীমের হাতে কি আছে? ভীমের কাঁধে আছে গদা। তো আমরা তো সবাই ভীমকে চিনেছি ছোটা ভীম দিয়ে, আমরা এবার বাড়া ভীম দেখি। ঠিক আছে, আমরা এবার বড় ভীমকে দেখি। বড় ভীম। ভীম পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য। হ্যাঁ, এটার নাম কি? এটার নাম হচ্ছে মহাভারত। মহাভারতের কেন্দ্রীয় চরিত্র পঞ্চ পাণ্ডবের একজন। মহাভারতের অন্যতম চরিত্র হস্তিনাপুরের রাজা পাণ্ডু, যার 5টা পুত্র। রাজা পাণ্ডুর 5টা পুত্র। এই 5 পুত্রকে একত্রে বলা হচ্ছে পঞ্চ পাণ্ডব। এবং পাণ্ডব শব্দের অর্থ কি? পাণ্ডুর উত্তরসূরি, মানে ওই যে পাণ্ডু, রাজা নাম হলো কি? রাজা নাম হচ্ছে পাণ্ডু। পাণ্ডব বলতে বোঝানো হচ্ছে পাণ্ডুর ছেলে। পঞ্চ পাণ্ডব বলতে পাণ্ডুর 5 ছেলে, এরকম বোঝানো হয়। এবং তাদেরকে পাণ্ডুপুত্র বলা চলে। পাণ্ডুর প্রথম স্ত্রীর নাম হচ্ছে কুন্তী। এই জন্য তার প্রথম স্ত্রীর যারা পুত্র ছিলেন তাদেরকে বলে কৌন্তেয়। কুন্তী, তার পুত্রদের নাম হচ্ছে কৌন্তেয়। ঠিক আছে, পাণ্ডুর স্ত্রীর নাম হচ্ছে কুন্তী। কুন্তীর গর্ভে যারা সন্তান ছিলেন তাদেরকে বলা হচ্ছে কৌন্তেয়। এখন একটা জিনিস বলে নেই, এই যে জিনিসগুলো আমরা পড়ছি, এই জিনিসগুলো আমাদের এইচএসসি পরীক্ষার জন্য আসবে না, কিন্তু আমরা যেই কোর্সটা আল্লাহ আজকে করছি, এই কোর্সে আমরা অ্যাডমিশনের জন্য পড়াই। এই ইনফরমেশনগুলো তোমাদের অ্যাডমিশনে লাগবে, এই জন্যই তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ওকে। তার 3 পুত্রের নাম যুধিষ্ঠির, ভীম এবং অর্জুন। তাদের এই জন্য কৌন্তেয় বলা হয়, কুন্তির পুত্র বলে। তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে মাদ্রী। মাদ্রীর 2 পুত্র, 2 যমজ পুত্রের নাম হচ্ছে নকুল ও সহদেব। এই জন্য তাদেরকে কি বলা হয়? মাদ্রেয় বলা হয়। কুন্তির ছেলেদেরকে বলা হয় কৌন্তেয়, মাদ্রীর ছেলেদেরকে বলা হয় মাদ্রেয়। পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব হচ্ছে ভীম, যিনি গদা হাতে যুদ্ধে যেতেন এবং শত্রুদের বিনাশ করতেন। বুঝছো? আমরা পঞ্চপাণ্ডবের কাহিনীটা বুঝতে পারছি। কাহিনী বোঝা লাগবে না, মানে পঞ্চপাণ্ডব বলতে কাদেরকে বোঝানো হচ্ছে তাদেরকে চিনতে পারছি। এবং পঞ্চপাণ্ডবের বাবার নাম কি ছিল সেটা জানতে পারলাম। পঞ্চপাণ্ডবদের এই 5 ভাইয়ের 2 জন মা ছিল, একজন 3 সন্তানের মা আর একজন 2 সন্তানের মা, তাদেরকে আমরা চিনতে পারলাম। এবং আমরা জানতে পারলাম ভীমের কাজ কি ছিল। ভীম হচ্ছে এই পঞ্চপাণ্ডবের মধ্যে দ্বিতীয় পাণ্ডব, এবং ভীম গদা হাতে যুদ্ধে যেত এবং শত্রুদের বিনাশ করত। হ্যাঁ, আমরা দুইটা একসাথেই পড়াই, এইচএসসি আর অ্যাডমিশন আমরা একসাথেই পড়াই। ঠিক আছে, ক্লিয়ার তো? আমরা বুঝছি, ভীমের আইডিয়াটা পেলাম। ক্লাসের স্লাইডটা, এই যে ইনফরমেশনগুলো হয়তো বা আমার একটা ক্লাস থেকেই তোমার মনে রাখাটা কষ্ট হয়ে যাবে। এই ক্লাসের স্লাইডটা আমরা আমাদের এইচএসসি 25 ফ্রি সাজেশন যে গ্রুপটা রয়েছে, এই গ্রুপটার মধ্যে শেয়ার করবো তোমাদের সাথে। এই ক্লাসের পরই বাসায় গিয়ে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারবো। ঠিক আছে, ওকে। তারপর দেখি, আমি বিদ্রোহী। আমি বিদ্রোহী সুত। সুত মানে কি? সুত মানে হচ্ছে পুত্র। বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশির। তার মানে তিনি কি বলছেন? তিনি বিদ্রোহী একদম। ঠিক আছে, তিনি বিদ্রোহী। ওকে, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। তার মানে এখানে 2টা পার্ট, একটা হচ্ছে তিনি নিজেকে বিদ্রোহী বলছেন এবং তিনি নিজেকে বিশ্ববিধাত্রীর মানে বিশ্ববিধাতার, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বিদ্রোহী পুত্র বলেছেন। নিজেকে বিদ্রোহী বলেছেন এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের পুত্র হিসেবে, এবং যেন তেন পুত্র না, বিদ্রোহী পুত্র হিসেবে তিনি নিজেকে পরিচয় দিচ্ছেন। আচ্ছা ভাইয়া, এইচএসসি আর অ্যাডমিশন আলাদা করে মার্ক করে দেন। আমরা মূলত যেগুলো কবিতা থেকে পড়ছি, এই যে এই পার্টগুলো হচ্ছে তোমাদের এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। এইচএসসির জন্য ইম্পর্টেন্ট। আর এই যে এখানে যে এক্সট্রা যে এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি,
এগুলো আমরা পড়বো হচ্ছে অ্যাডমিশনের জন্য। বাট আমাদের মেইন যে পেইড কোর্সে ওখানে আমরা আলাদা করে লিখে দিব যে এটা এইচএসসির জন্য, এটা অ্যাডমিশনের জন্য, সমস্যা হবে না। সাকিব আল হাসানের কাছে কবিতাটা কিন্তু অনেক ভালো লাগছে। সাকিব আল হাসানের অলরাউন্ডার খেলাও আমার কাছে বেশ ভালো লাগে। এই কয়েকদিন আগে আরেকটা নতুন খেলা দেখলাম, এটা বেশি ভালো লেগেছে সাকিব আল হাসানের। ঠিক আছে সাকিব, অলরাইট। তারপর দেখো, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা বসান, আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। খুবই ইন্টারেস্টিং। চলো এইটা একটু ব্যাখ্যা করবো কিনা। নামাজ পড়তে যাবো, হ্যাঁ আমিও নামাজ পড়তে যাবো। 8:18 বাজে, আর 12 মিনিট আছে ক্লাসে, 8:30 পর্যন্ত ক্লাস। ঠিক আছে, এটাই আমার লাস্ট আজকে। দেখো আমরা বলেছিলাম আজকে আমরা কবিতার প্রথম অংশটা নিয়ে আলোচনা করবো। এখানে লেখা আছে প্রথম অংশ সমাপ্ত, অর্থাৎ 1.5 ঘন্টায় আমরা এতটুকু অংশই আলোচনা করার নিয়ত নিয়ে আজকে এসেছিলাম। তোমরা খুবই চমৎকারভাবে আজকে ক্লাসটা পার্টিসিপেট করেছো, ক্লাসে কোনো সমস্যা হয়নি। সো এই জন্য আজকে ক্লাসটা বেশ ভালো মতো নিতে পেরেছি। এবার আমরা এই লাইনগুলো একটু দেখবো। হ্যাঁ দেখো, এখানে অনেকগুলো বোঝা জিনিস আছে। আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান, নিশা বসান। আচ্ছা দেখো, আমি সৃষ্টি, আমি ধ্বংস বলতে কি বোঝাচ্ছে? তার মানে কবি কাজী নজরুল ইসলাম তিনি বলছেন তিনি নতুনত্বের গান গান। সৃষ্টি বলতে কি বোঝাচ্ছে? নতুনত্ব। এবং তিনি কিসের কথা বলেন? সাম্যের কথা বলেন। সাম্য, নতুনত্ব, এগুলাকে তিনি সৃষ্টি করতে চান। আমি ধ্বংস, এইবার বলো তো কবি কাজী নজরুল ইসলাম, এবার তোমাদের পালা। নাও দিস ইজ ইয়োর টার্ন। এইবার তোমরা বলো যে আমি ধ্বংস, এখানে যে ধ্বংস, ধ্বংস বলতে কোন জিনিসটাকে মিন করেছেন, বা কোন কোন জিনিস মিন করেছেন? ধ্বংস কি কি কোন জিনিসটাকে মিন করেছেন তিনি? আচ্ছা, ধ্বংস কি কি ধ্বংস করার কথা বলেছেন? একজন বলছে 7 সিস্টার্স আমাদের, শখের তো কোনো কমতি নাই। ওই তোমরাই ওরা না, ওই যে দেওয়ালে যে মানচিত্রটা আঁকছো বাইরে ভাই, দেখে মনে হয়েছে যে বাংলা পড়ানো বাদ দিয়ে মানচিত্র পড়ানোর ক্লাস নিতে হবে। এইবার বলো গ্রুপে অ্যাড হবো কেবল, জাস্ট এটা তো পাবলিক গ্রুপ, জাস্ট গ্রুপে মানে গ্রুপে ক্লিক করলেই হবে, জয়েন ক্লিক করলেই হবে। এইটা বলো, হ্যাঁ আমি ধ্বংস, কিসের কিসের কথা বলেছেন এখানে? অন্যায়, হ্যাঁ অন্যায় হতে পারে, অন্যায় একটা শব্দ। অন্যায়কে তিনি ধ্বংস করেন। আর আর কি ধ্বংস করেন? সকল বৈষম্য। ভেরি গুড, ভেরি গুড। ধ্বংস যে বলেছে সকল বৈষম্য, তার জন্য আমার পক্ষ থেকে একটা চকলেট উপহার রইল। বৈষম্য যে বলেছে, দেখি বৈষম্যকে বলেছে। আচ্ছা, সকল অন্যায়, হ্যাঁ রনি বলেছে বৈষম্য, তাইজুলও বলেছে বৈষম্য। ভাইয়া নিশা বসান কি? বাবা অপেক্ষা করো, সবুর করো। সবুরে কি ফলে? সবুরে মেওয়া ফলে। আমরা আছি এখন এই লাইনটা শেষ করি, তারপর যাবো তো তোমার নিশা বসান। কোন ক্লাসের ক্লাস হচ্ছে? এইচএসসি ক্লাস হচ্ছে, মূলত এইচএসসি 25 ব্যাচের জন্য, তবে চাইলে 26 ব্যাচও করতে পারো। আচ্ছা, অপশক্তি, হ্যাঁ তার মানে আমি সৃষ্টি বলতে তিনি সাম্য নতুনত্বের কথা বোঝাচ্ছেন। তিনি ধ্বংস বলতে কিসের কথা বলেছেন? অন্যায় এবং বৈষম্যের ধ্বংসের কথা বলেছেন। আমি লোকালয়, আমি শ্মশান। আচ্ছা, আমি লোকালয়, আমি শ্মশান, তার মানে এইখানে আমরা কবির মধ্যে কি দেখতে পাচ্ছি? আমরা এখানে কবির মধ্যে একটা বৈপরীত্য দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? বৈপরীত্য শব্দটা হচ্ছে বৈপরীত্য মানে কি? তার মানে হচ্ছে তিনি নিজের মধ্যে একটা ডিফারেন্স দেখাচ্ছে। তার মানে তিনি বলছেন আমি ভালোর জন্য ভালো, আমি খারাপের জন্য খারাপ। আমার আচরণ কেমন হবে এটা তোমার উপর নির্ভর করে। তুমি যদি আমার সাথে ভালো আচরণ করো তাহলে আমি তোমার সাথে ভালো আচরণ করবো, তুমি যদি আমার সাথে খারাপ আচরণ করো তোমার সাথে আমি খারাপ আচরণ করবো। অর্থাৎ তিনি বলার চেষ্টা করছেন আমি লোকালয়, আমি শ্মশান। তার মানে আমি প্রয়োজনের খাতিরে অনেক লোকারণ্য হতে পারি। তার মানে আমি একসাথে যদি ন্যায়ের পক্ষে চলতে হয়, যদি অনেক মানুষের দরকার হয় আমার আশপাশ দিয়ে, আমার যদি দরকার হয় একটা মিছিল তৈরি করার, আমার যদি দরকার হয় একটা লং মার্চ তৈরি করার, আমি সেটা করতে পারি। অর্থাৎ আমি সবাইকে নিয়েও এগুতে পারি। ন্যায়ের পথে এগুনোর জন্য, বৈষম্য শেষ করার জন্য, ন্যায় সত্য প্রতিষ্ঠার জন্য আমি যদি সবাইকে নিয়ে যাওয়ার দরকার হয়, আমি সবাইকে নিয়েও আগাতে পারি, আমি লোকালয় হতে পারি। আবার যদি একা একা যেতে হয়, শ্মশানে কিন্তু মানুষ সাধারণত, মানে শ্মশান বলতে কবরস্থান বা যেখানে মৃতদেহ সৎকার করা হয় সেই জায়গাটার কথাই বোঝানো হচ্ছে, সেখানে কিন্তু মানুষ সাধারণত একাই যায়। মানে সেখানে মানুষ কিন্তু একেবারেই
নিঃসঙ্গ অবস্থায় থাকে। তো তিনি বলেছেন কোনো কিছু সৃষ্টি করতে, কোনো কিছু ধ্বংস করতে যদি অনেক মানুষকে নিয়ে যাওয়ার দরকার পড়ে তাহলে তিনি সেটাও করবেন, যদি তাকে নিঃসঙ্গ অবস্থায় যেতে হয়। যদি তাকে নিঃসঙ্গ অবস্থায় যেতে হয় তাহলে তিনি নিঃসঙ্গ অবস্থায়ও যাবেন। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসলে ভিন্নতা। হ্যাঁ সুমাইয়া তাহসান ঠিক বলছো। আমি অবসান, নিশাবসান। অবসান বলতে আমি শেষ, মানে আমি দ্য কনক্লুশন, আমি সবকিছু শেষ। আমি নিশাবসান। আচ্ছা, নিশাবসান মানে কি? নিশা বলতে বোঝানো হচ্ছে রাত, আর অবসান বলতে বোঝানো হচ্ছে, অবসান হচ্ছে শেষ। নিশাবসান বলতে মূলত তাহলে কি বোঝানো হচ্ছে? মূলত ভোরের কথা বোঝানো হচ্ছে। ভোর, ভোর সকালের কথা বোঝানো হচ্ছে। নিশাবসান বলতে কি বোঝানো হচ্ছে? সকাল বা ভোরের কথা বোঝানো হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমি অবসান, নিশাবসান। এইবার বলা হচ্ছে আমি ইন্দ্রাণী সুত। সুত বলতে, সুত শব্দটার অর্থ হচ্ছে পুত্র। ইন্দ্রাণী সুত মানে কি? ইন্দ্রের স্ত্রীর পুত্র, ইন্দ্রাণী সুত। ইন্দ্রাণীর স্ত্রীর নাম কি? দেখো, ইন্দ্রাণীর স্ত্রীর নাম হচ্ছে শচী। শচীর পুত্রের নাম কি? শচীর পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। ইন্দ্রাণী সুত বলতে ইন্দ্রাণীর স্ত্রী শচীর কথা বোঝানো হচ্ছে, তার পুত্রের। আচ্ছা, ইন্দ্রাণী বলতে, ইন্দ্রাণী বলতে বোঝানো হচ্ছে ইন্দ্রের স্ত্রী, আর সুত বলতে বোঝানো হচ্ছে পুত্র, অর্থাৎ ইন্দ্রাণীর স্ত্রীর পুত্র। ইন্দ্রাণীর স্ত্রীর নাম হচ্ছে শচী, শচীর পুত্রের নাম হচ্ছে জয়ন্ত। তার কথা বলা হচ্ছে। হাতে হাতে চাঁদ ভালে, হাতে চাঁদ ভালে সূর্য। তার মানে ওই যে বৈপরীত্যের কথা বলা হচ্ছে, তার মানে তিনি যখন যেটা দরকার তখন সেই রূপই তিনি ধারণ করতে পারে। মম মানে নিজের, আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুর্য। আচ্ছা, এইটা দিয়ে আমরা আজকের মতো ক্লাসের এক্সপ্লেনেশন শেষ করব। বাঁশি কিসের প্রতীক? বাঁশি হচ্ছে প্রেমের প্রতীক, তাই না? রামের হাতে যে একটা বাঁশি থাকে জানো? আচ্ছা, রাসেল বলেছে দ্বিতীয় পর্বের ক্লাস কবে আসবে। আমাদের যে এইচএসসি 25-এর ফ্রি গ্রুপটা রয়েছে, এই গ্রুপটার মধ্যে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব, পরবর্তী অংশ নিয়ে। হ্যাঁ, জয়ন্ত, ঠিক আছে। এইবার দেখো যেটা বলছিলাম, বাঁশি কিসের প্রতীক? বাঁশি হচ্ছে প্রেমের প্রতীক। বাঁশের বাঁশুরি, বাঁশুরি মানে হচ্ছে বাঁশি। বাঁশি হচ্ছে কিসের প্রতীক? প্রেমের প্রতীক, প্রেম। আর হাতে মানে আরেক হাতে রণতুর্য। রণতুর্য কি? রণতুর্য হচ্ছে, আগে তোমরা দেখেছো কিনা জানি না, আগে মনে করো দুই রাজা যুদ্ধ করবে, তখন তারা একটা মাঠে দুইজন দুই পাশে গিয়ে উপস্থিত হতো। এরপরে যখন তারা একটা এরকম একটা চোঙার মতো জিনিস আছে ওটাতে ফু দিত, তখন প্যাঁ 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 করে বাঁচতো। এরপরে হচ্ছে দুই পক্ষ হামলা বলে ঝাঁপিয়ে পড়তো এক পক্ষ আরেক পক্ষের উপর। এই যে মারামারি করা সিগনাল যেই বাদ্যযন্ত্রটা দিয়ে তারা দিত, এটাকেই বলা হচ্ছে রণতুর্য। এটা এক ধরনের রণবাদ্য, তার মানে এটা যুদ্ধ শুরু হওয়ার সিগন্যাল দিবে এরকম এক ধরনের বাদ্যযন্ত্র বা এরকম এক ধরনের কি ইনস্ট্রুমেন্ট, এইটাকে বলা হচ্ছে। তার মানে রণতুর্য কিসের প্রতীক? রণতুর্য হচ্ছে যুদ্ধের প্রতীক। তার মানে এই প্রথম অংশে আমরা যতটুকু পড়লাম আমরা বুঝতে পারলাম কবি নজরুল ইসলাম যদি দরকার পড়ে তিনি প্রেমের কবি, যদি দরকার পড়ে তিনি যুদ্ধের যোদ্ধা। সুমাইয়া বলছে উগান্ডা। আচ্ছা, তাসরিয়া বলেছে ভাই আপনার ক্লাসটা অনেক ভালো লাগলো। সো আমরা মোটামুটি আজকে প্রথম যে পার্টটা পড়তে চেয়েছি, আমরা কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলামের পাওনা নোবেল পুরস্কারটা রবীন্দ্রনাথ ঠাকুর চুরি করে নিয়ে নিয়েছেন। এটা একটা ভুয়া কথা, মিথ্যা কথা। কেন? আমরা একদম ফ্যাক্ট চেক করে দেখালাম যে এটা আসলে সম্ভব না। দ্বিতীয়ত আমরা জানলাম যে এই কবিতাটার প্রথম পার্টে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, নটরাজের ব্যাখ্যা জানলাম, ভীমের ব্যাখ্যা জানলাম, ধৈর্যটির ব্যাখ্যা জানলাম, তাই না? পঞ্চপাণ্ডবের কথা জানলাম, এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানলাম, এবং শব্দ ধরে ধরে অর্থ শিখলাম, এবং শব্দের পরে আমরা লাইন ধরে ধরে অর্থগুলো জানলাম, এবং পরবর্তীতে এক একটা প্যারা ধরে ধরে আমরা ব্যাখ্যাগুলো জানলাম। কিছু কিছু জায়গায় এইচএসসির জন্য ইম্পর্টেন্ট বলে দিয়েছি, কিছু কিছু জায়গা আমরা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট বলে দিয়েছি, ঠিক আছে? অল রাইট। সো এইবার তোমাদেরকে আরেকবার আমি একটু দেখাই যারা পরে জয়েন করেছে তাদের জন্য, যে আমরা চাইলে এই কোর্সটাতে কিভাবে ভর্তি হতে পারি। আমরা প্রথমে কোথায় যাব? আমরা যাব হচ্ছে আমাদের গুগল ক্রোমে, ঠিক আছে? গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা এখানে লিখব 10ms.com। কি লিখব? 10ms। 10 এম এ হয় হচ্ছে মিনিট,
এসে হয় হচ্ছে school.com, 10ms.com লিখে আমরা সার্চ করলাম, 10ms.com লিখে আমরা সার্চ করলাম। এই যে সার্চ করলাম, সার্চ করার পর এখানে একটা সার্চ বার পাবা, এই যে এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস দেওয়া আছে, এইখানে ক্লিক করো। ক্লিক করে তুমি তোমার ব্যাচ কত 25 লিখো। 25 তুমি লিখলে দেখবা যে এখানে এইচএসসি 25 অনলাইন ব্যাচ 2.0 এটা এসেছে। এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করলেই তোমরা কিন্তু আমাদের এই যে কোর্সটা আছে এটা পেয়ে যাবা। এখানে কোর্সটি কিনুনে ক্লিক করলেই তোমরা খুব সহজে এই কোর্সটাতে ভর্তি হতে পারবা। সো দ্যাটস ইট বেসিক্যালি। আমাকে এবার তোমরা জানাও যে আজকে ক্লাসটা কেমন লেগেছে। ক্লাসটা শেয়ার করে নিজেদের টাইমলাইনে রাখতে পারো পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য। ক্লাসের যে দ্বিতীয় অংশ নিয়ে আলাপ আলোচনা আমরা করবো হচ্ছে এইচএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশন, এই যে গ্রুপটা রয়েছে এখানে। আজকে ক্লাসটা কেমন লাগলো বলো। আচ্ছা, সুমাইয়া তাবাসসুম বলছে টাটা, বেস্ট ক্লাস বলছে সুমাইয়া ইসলাম রুমানা। ভাই আমি কোর্সে আছি। আচ্ছা, তাহলে তো তুমি বেশি জিতছো। এসএন সাদিক চৌধুরী তো অলরেডি জিতেই গেছে, কারণ ও ওইখানে পেইড কোর্সে তো অলরেডি বিদ্রোহী ক্লাসটা করবেই, পেইড কোর্সে আলাদা করে আবার ক্লাস হবেই, পাশাপাশি এইখানেও কিন্তু আমরা ক্লাসটা দেখেই ফেললাম, আরেকবার বেসিকটা আমরা ক্লিয়ার করে ফেললাম। অল রাইট, ঠিক আছে, বেস্ট। ওকে, তাহলে পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আজকের মতো বিদায় দিচ্ছি। সবাই সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখা হবে। যারা যারা আমাদের এইচএসসি 25 গ্রুপটাতে জয়েন করেনি তারা গ্রুপটাতে জয়েন করে ফেলো, তাহলে ইনশাল্লাহ আমরা আবারও ক্লাসটাতে জয়েন করতে পারবো, রিজিউম করতে পারবো। সবাইকে আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।